এক মাসের মধ্যে আমরা কোনোদিন 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারতাম না, অথবা এক মাসে যে একটা পোল্ট্রি মুরগি রান্না করে খামো এরকম সামর্থ্য আমাদের ছিল না। আপনি চাইলে আমাদের এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের সংসারটা আগে কিরকম আসছিল। মানুষের যখন অভাবের মধ্যে ধরে, মানে যে কোনো একটা পেরেশানির মধ্যে পড়ে, তখন কিন্তু মানুষের ওই বিষয়টা খেয়াল থাকে না। মানুষ কি কারণে সুইসাইড করে? যখন তার কোনো কিছু দেন খেয়াল থাকে না, তখনই কিন্তু একটা মানুষ সুইসাইড করে। তখন তো মানিকম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মানিক মিয়া। আপনার বয়স? আমার বয়স আনুমানিক 28 হবে। 18 বছর বয়স। জন্ম জেলা টাঙ্গাইল। জি। মানিক ভাই, আমরা 28 বছরের গল্পটাই তুলে নিয়ে আসতে চাই। আচ্ছা, আমরা যখন খুবই ছোট, আমরা 2 ভাই, আমাদের কোনো বোন নাই। জি। ছোট তখন আমি লেখাপড়া করি না। আমার বাবা তখন, আমাদের টাঙ্গাইল কিন্তু তাঁত শিল্পে বিখ্যাত। জি। তখন আমার বাবা তাঁতের কাজ করত। তাঁতের কাজের পাশাপাশি আবার আপনার আমাদের টাঙ্গাইলের ওই দিক দিয়ে যে যে ইরি ধান ক্ষেত যেগুলা, জি। ওই দিক দিয়ে যে ওই যে পানির মেশিন যেগুলো আছে। তাঁতের কাজ বলতে কি উনি তাঁতি ছিলেন? জি জি জি, আচ্ছা আচ্ছা। তাঁতি ছিলেন। তো ইরি ক্ষেতের মধ্যে যে মেশিন, এক সাইডে যে মেশিন করা ছিল, যে আপনার পানি দিত ইরি ক্ষেত, জি। ওইগুলার ড্রাইভার হিসেবেও আমার বাবা কাজ করতো। ড্রাইভার বলতে মানে স্টার্ট দেওয়া, জি জি, মানে যত্ন নেওয়া, স্টার্ট দেওয়া। আচ্ছা। আমাদের সংসার খুবই, মানে খুবই অভাবে চলতো। মানে আমরা ওইরকম যে আহামরি ভালো মন্দ তখন ওইরকম ভাবে খাইতে পারতাম না। আর তখনকার আমার বাবা হাজিরায় কাজ করতো, দৈনিক হাজিরা আপনার 50 থেকে 60 টাকা। আপনি বড় ছেলে? না না না, আমি ছোট। ছোট। আমার বড় ভাই আছে। আপনি যে গল্পগুলো বলতেছেন এগুলো কি আপনার ছোটবেলায় নিজের চোখে দেখা? হ্যাঁ হ্যাঁ, আমি যখন থেকে বুঝি আর কি। একটা ছেলে তো আপনার 5 থেকে 6 বছর হইলে তখন মোটামুটি বুঝতে পারে, স্মৃতি তৈরি হয়। জি। 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 তো আমাদের সংসার খুবই অভাবে চলতো। আমরা চাইলেও ভালো মন্দ ওইরকম ভাবে কোনো কিছু খাইতে পারতাম না। আচ্ছা। কারণ 50-60 টাকা হাজিরা, ওইরকম ভাবে 3 জন মানুষ যে তাদের যে ভরণ পোষণ, এটা তখনকার আমলে একটু কষ্টদায়কই। খুবই কষ্টদায়ক। জি। হ্যাঁ, এইভাবে কষ্ট করতে 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 আমার বাবা বলতেছে যে এইভাবে আর বাংলাদেশে টিকা যাবে না, এখন প্রবাসে পাড়ি দেওয়াটাই বেটার। এক পর্যায়ে আহ আমার নানার বাড়ি থেকে ওয়ারিশের যে টাকাটা, যেটাকে ওয়ারিশের টাকা পয়সা বলে, না, স্কুলে যাইতেন? আমার বাবা যখন আপনার সৌদি আরবে পাড়ি জমায়, তখন ক্লাস 1-2 এরকম, হয়তো আপনি এরকম পড়েন? হতে পারে। পাড়ি জমায় উনি মাত্র 300 রিয়াল স্যালারিতে 2,30,000 টাকা খরচ করে উনি সৌদি আরবে যায়। তো মানে যা ছিল সহায় সম্বল সব বিক্রি হ্যাঁ হ্যাঁ, করে? সবকিছু বিক্রি করে উনি সৌদি আরবে চলে যায়। তো যাওয়ার পর ওনার মাত্র স্যালারি হচ্ছে 300 রিয়াল, বাংলাদেশি টাকায় সম্ভবত 6,000 টাকা। তো আচ্ছা। বাইরে কাজ না করলে ওই টাকা পয়সা ওইরকম ভাবে উনি পাঠাইতে পারতো না। যদি বাইরে ওইরকম কাজের একটা সুযোগ সুবিধা থাকতো, উনি টাকা পয়সা পাঠাইতে পারতো। আমার ভাই এক পর্যায়ে লেখাপড়া বাদ দিয়ে দিল। আমার ভাই তখন আপনার ক্লাস 5-এ পড়ে সম্ভবত। ওই সময় বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ, পড়াশোনা? উনি 5 পর্যন্ত পড়ে উনি লেখাপড়া বাদ দিছে। তো এখন আমাদের সংসার তো চালাইতে হবে। তখন আমার ভাই আপনার ওই যে আমাদের গ্রাম অঞ্চলে আইসক্রিম বিক্রি করে। ও। উনি, আমার বড় ভাই যিনি, উনি বিভিন্ন এলাকায় উনি আইসক্রিম বিক্রি করার জন্য যাইতো। ওই অল্প বয়সেই? হ্যাঁ, ওই অল্প বয়সে। আমাদের তো তখন খুব অভাবের সংসার ছিল। তো এক আচ্ছা। পর্যায়ে উনি আইসক্রিম বিক্রি করতে যাইতো। আমার ভাই আইসক্রিম বিক্রি করতেছে। তো যাই হোক, বেশ কয়েক বছর যাওয়ার পর আমার বাবা চিন্তা ভাবনা করতেছে যে আমার ভাইকেও সৌদি আরবে নিয়ে যাবে। হুম। আমার ভাইকেও সৌদি আরবে নিয়ে যাবে। তো বেশ কয়েক বছর পর আমার ভাইরেও সৌদি আরবে নিয়ে গেল, ঋণ ধার দেনা কইরাই আর কি কি। বলেন? ওর তো বয়সই হয় নাই। হ্যাঁ, ওর তো বয়সই হয় না। ওই যে কয়েক বছর পর আপনার মানে তখন কি ও অ্যাডাল্ট? মানে অ্যাডাল্ট বলতে ওই 18 বছর হয়েছে, তখন 12-13 বছর। আগের আগের জামানায় যখন যারা বিদেশ যাইতো, তারা কিন্তু তখন বয়সটা বাড়াইয়া যাইতো। যদি বয়স হইতো আপনার 15, তখন আপনার বাড়াই দিত আহ, 18। হ্যাঁ, বয়স বাড়াই দিত 23-24 বানাইয়া, তারপর আবার নিয়ে যেত। চলে যাইতো। তো ওই যে আমি বললাম না যে বেশ কয়েক বছর পর, আচ্ছা। তখন যার বয়স মানে 22-23 হয় নাই, কিন্তু 15-16 বছর বয়স হ্যাঁ, এরকম। এরকমই 16-17 এরকম। আচ্ছা, নিয়ে গেল। তার বয়স 23-24 দিয়ে আপনার সৌদি আরবে পাঠাই দিল। 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়েছে তখন আচ্ছা। নেওয়াতে। আচ্ছা। তো আমার ভাই সৌদি আরব যাওয়ার পর ওইরকম ভাবে কোনো টাকা পয়সা দেয় নাই। তখন আমার ভাইয়ের যেই টাকাটা, ওই টাকাটার প্রেশার আমার বাবার উপর পড়লো। মানে আরো বিশাল অভাবের মধ্যে পড়ে গেলাম। আর দেনাটা এটা কিভাবে শোধাবে, আমাদের পরিবারের খরচটা কিভাবে দিবে? তখন সম্ভবত আপনার আমাদের এই ব্রাক স্কুলে পড়ি সম্ভবত। হুম। ব্রাক স্কুলে পড়ি। তো আমি আগের থেকেই বিভিন্ন কাজে, মানে বিভিন্ন কাজ করতাম, বিভিন্ন ভাজের কাজ করতাম। যে সময়টা পাইতাম, তখন যেই কাজ পাইতাম আমি তখনই ওই কাজটাই করতাম। জমির কাজ থেকে শুরু করে উম, সব ধরনের কাজ। আমার এই লাইফে আমি অনেক কাজ করছি। জি। এক পর্যায়ে আমি হাই স্কুলে গেলাম। এই কষ্টের মাঝামাঝি আমার বাবা হালকা পাতলা কিছু দিত, আমিও টাকা পয়সা খরচ করে করে নিজের লেখাপড়ার খরচও আমি চালাইতাম। কিন্তু আমার লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল। তো যখন টেনে পড়ি, তখন
আপনার আমার লেখাপড়ার খরচটা তখন আরো মানে আমার বাবার পক্ষে দেওয়াটা একদম অসম্ভব হয়ে গেল। পরিবার চালানোটাও ওনার জন্য বিশাল কষ্টকর হয়ে যাইতেছে। আর আমাদের গ্রাম অঞ্চলের ওইদিকে একটা প্রবলেম আছে যে সেটা হচ্ছে যে কেউ যদি অভাবে চলাফেরা করে, কাউকে যদি চারিদিক দিয়ে অভাবে ঘেরাও করে, তখন কিন্তু ওই মানুষগুলোরে সবাই অবহেলা করে। তো এক পর্যায়ে আমাদেরকেও ওইরকম ভাবে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও অবহেলা করতো, আমার নিজের মানুষ তারাই অবহেলা করতো। তো আমরা আমরা আমার যে আমি যে জায়গার মধ্যে থাকতাম, আমার দাদির বাড়ি যেটা আর কি, ওই বাড়িতে আমার বাপ চাচারা ওনারা হচ্ছে 6 ভাই। 6 ভাইয়ে আমার বাবা পাইতো 2% জায়গা, আমার আরেক চাচা পাইতো 2%। তা আমরা 2% জায়গার মধ্যে থাকতাম, যে জায়গাটা খুবই কুচকাচ ছিল, ও, অনেক মানুষের অনেক কত। 2 শতক জায়গা আপনারা হ্যাঁ। নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই অল্প। তা আমরা তো আমার বাবা যখন সৌদি আরবে সর্বপ্রথম যায়, তখন আমরা একটা সারফা ঘরের মধ্যে থাকতাম। ছাপড়া। চিনেন কিনা হ্যাঁ, জানি না। চিনি চিনি, ছাপড়া ছিল, ওই কোনো রকম একটা টিন দেওয়া, হ্যাঁ, চারপাশে বাঁশের বেড়া। ছাপড়া ঘরের মধ্যে থাকতাম, এরকম একটা বাঁশের দরজা, যেটাকে কি হুম। ঝাপ বলে না কি জানি হুম, একটা বলে, হুম। ওরকম ঝাপের দরজার মধ্যে ছিলাম, মানে খুবই কুচকাচের মধ্যে ছিলাম। একটা সময় আমার এত অভাব দেখা দিছে যে ওই সময় কোনো কাজ খুঁজে পাইতেছি না। আমার মামাতো ভাই রাজমিস্ত্রি, তো এসএসসি পরীক্ষার আগে আগে আপনার হ্যাঁ, তখন আমার মামাতো ভাইরে বলতেছি যে, আমি তো কোনো কাজ পাইতেছি না, তাইলে হুম। আমার একটা কাজের ব্যবস্থা করে দে। তখন ওই বললো যে তাহলে আমার সাথে রাজমিস্ত্রি কাজই কর। তো তখন আপনার 200 টাকা হাজিরা, আমি রাজমিস্ত্রি কাজ করি। 200 টাকা হাজিরা, আমি সকাল 6টায় যাইতাম, রাইতের 10টা 11টায় আসতাম। অথচ রাজমিস্ত্রির কাজ শেষ হয় আপনার বিকেল 4টার মধ্যেই। হ্যাঁ। তো তখন 10টা 11টার মধ্যেই কাজ শেষ হইতো, 10টা 11টা পর্যন্ত মানে কাজ করাইতো। তো আমি কাজ করতাম। এক পর্যায়ে এইভাবে কাজ করতে 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 তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার দ্বারা সম্ভবত লেখাপড়া এত দূর যাওয়া সম্ভব না। কারণ আমি আমার পরিবারের যে একটা অবস্থা দেখতেছি, আমার ভাইও টাকা পয়সা দেয় না, আর আমার বাবার যে ইনকাম, এই ইনকাম দিয়ে আমার পক্ষে চাকরি পর্যন্ত যাওয়া কোনোভাবেই সম্ভব না। হুম। তার থেকে কি কাম, আমি আপাতত এসএসসি পরীক্ষাটা দিয়ে আপনার লেখাপড়া শেষ করে দিই। তো এক পর্যায়ে আমি মাটি কাটা শুরু করলাম। মানে এসএসসি পরীক্ষার সময় তো বিভিন্ন ফিস টিস দিতে হয়, তারপর প্রাইভেটের যে খরচটা এগুলো বহন করতে হয়। তো আমি রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যখন রাজমিস্ত্রির কাজগুলা শেষ হইতো, তখন আমি আবার মাটি কাটার কাজগুলা করতাম। আবার বিভিন্ন সময় এই যে আমাদের ওইদিকে যে বয়েল আছে, যেটাকে বলা হয় ধানের বয়েল, ওইগুলোর মধ্যে ধান ভাঙানোর কাজেও যাইতাম। এসএসসি পরীক্ষা দিয়ে আমি 2015 সালে জি। আমি ভোকেশনাল নিয়ে পড়ছি। তো আমি আমার আম্মার মাঝে মাঝে বুঝাইতাম, আম্মা তুমি চিন্তা করো না, আমাদের দিন এরকম থাকবে না। উম, কোনো না কোনো সময় এইরকম দিন এটা পরিবর্তন হবেই। কারণ আমাদের এরকম একটা অভাবের সময় গেছে যে আমরা 1 মাসের মধ্যে আমরা কোনোদিন 1 কেজি গরুর মাংস কিনে খাইতে পারতাম না। মানে 1 মাসের মধ্যে যে আমরা 1 কেজি গরুর মাংস কিনে খাইমু, এরকম সামর্থ্য আমাদের ছিল না। অথবা 1 মাসে যে একটা পোল্ট্রি মুরগি রান্না করে খামো, এরকম সামর্থ্য আমাদের ছিল না। আপনি চাইলে আমাদের এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের সংসারটা আগে কিরকম আসছিল। তো যাই হোক, এসএসসি পরীক্ষা দেওয়ার পর তখন আমার বাপ মায়ে বলতেছে যে তাই তুই এক কাজ কর, এখন যেহেতু ঋণপাতি হালকা পাতলা একটু গচ্ছে, তুই এক কাজ কর, সৌদি আরবে আইসা পড়। এটা কে বললো, বাবা? হ্যাঁ, আমার বাবা মা ওনারা সবসময় বলতেছে যে সৌদি আরবে যা, উমরা টুমরা করতে পারবি, টাকা পয়সা কম কামাস বেশি কামাস। আমার আগের থেকে ইউরোপের স্বপ্ন যে আমি সৌদি আরবে যাম না, সৌদি আরবে যাবো পরে টাকা পয়সা কামাইয়া। তো এখন বলতেছে যে তুই কোন দেশে যাবি। আমি বললাম যে যেহেতু তোমরা আমার ইউরোপে নিতে পারবা না, ইতালিতে যেহেতু পাঠাইতে পারবা না, এত টাকা পয়সা যেহেতু নাই, তাইলে আমার সিঙ্গাপুর পাঠিয়ে দাও। তখন আমি আপনার 2017-র দিকে সিঙ্গাপুর যাই, আপনার আনস্কেলে, স্কেল ছাড়া। আচ্ছা। 5,70,000 টাকা খরচ হয়, সব টাকাই ঋণ। সিঙ্গাপুরে একটা চায়না কোম্পানিতে যাই। তখন আমার বেসিক স্যালারি হচ্ছে আপনার $17 আর কি। কোম্পানিটা খুব একটা সুবিধার না, মাস শেষে দেখা গেছে যে $430, হয়তো সর্বোচ্চ বেশি কষ্ট করলে হয়তো ওভার টাইম যদি হয় $500 এরকম আসে। তো তারপরেও কষ্ট করতেছি, যেহেতু মা বাবার পারমিশন ছাড়াই আমি সিঙ্গাপুরে আইছি। ওনাদের টার্গেট ছিল যে আমার সৌদি আরবে পাঠাই দেবো, কিন্তু আমি তো মা বাবার কথা না শুনে সিঙ্গাপুরে এসে পড়ছি শুধুমাত্র ইউরোপের স্বাদটারে, নেওয়ার জন্য। হ্যাঁ, ইউরোপের স্বাদ নেওয়ার জন্য। কিন্তু এখানে আসার পর যে আমি এত বড় একটা মানে বেকায়দার মধ্যে পড়ে যাবো, আমি কখনো ভাবতে পারি নাই। চায়না কোম্পানিতে কি কাজ করতেন? আমি কনস্ট্রাকশনে কাজ করি। আচ্ছা, ওখানে কনস্ট্রাকশন। হ্যাঁ, হ্যাঁ, জি। আমি ওই কোম্পানিতে যতগুলা চায়না দেখছি, একটা চাইনিজের ব্যবহার ভালো না।
আমি কষ্ট করি এত পরিমাণে কষ্ট, কারণ আমি বাংলাদেশে অত কষ্ট করি নাই, মানে সিঙ্গাপুর যাওয়ার পর যে কষ্টটা করছি, হুম। আমাদেরকে দিয়ে শুধু রড ক্যারি করাইতো, রড যেগুলা কনস্ট্রাকশনের কাজ তো, এই যে রড ক্যারি করতে করতে আমার এই যে চামড়া আপনার ইয়া হয়ে গেছিল, মোটা। হ্যাঁ মোটা হয়ে গেছিল। তো প্রচুর কষ্ট হইতো, মাঝে মাঝে চিন্তা করি যে মনে হয় যে ওই দেশে আপনার আবার রড কাটার মেশিন আছে। হুম। মাঝে মাঝে চিন্তা করতাম যে আসলেই এত কষ্ট সহ্য হয় না, মনে হয় নিজের হাত নিজে ফালাই। আমি কয়েকবার কাটারের মধ্যে হাতও ফালাইছিলাম যে আমার এই জীবন আর ভালো লাগে না, যে এত কষ্ট এই অল্প বয়সে। তারপর আমি আবার মাঝে মাঝে চিন্তা করলাম যে সময় তো মানে মানে খারাপ সময় তো আর সব সময় মানুষের থাকে না। যদি আমি ওইরকম ভাবে কষ্ট করতে পারি, হয়তো কোনো একদিন সাকসেসফুল হইতে পারবো। তো এইভাবে কাজ করতেছি। এক পর্যায়ে আমাদের ব্যাচের যে 10 থেকে 12 জন গিয়েছিল, ওনারা এক পর্যায়ে আপনার বাংলাদেশে ওদেরকে পাঠাইয়া দিছে। কোম্পানিতে কাজ নাই, কাজ খুবই অল্প। তখন আমি চিন্তা করতেছি যে সবাইরে যেহেতু পাঠাই দিতেছে, আমারে যদি পাঠাই দেয় তাহলে তো আমি আরো বিপদের মধ্যে পড়ে যাবো। আমি তো সিঙ্গাপুরে আসছি টোটালে হয়তো 7 মাস 8 মাস এরকম হয়। ঋণ করে আসছি। হ্যাঁ, 5 লক্ষ 6 লক্ষ টাকার সবগুলো ঋণ। তো এখন আমি যদি আমারে যদি এই মুহূর্তে পাঠাইয়া দেয়, তাহলে তো আমি বিশাল বিপদের মধ্যে পড়ে যাবো। তো একদিন একটা কাজ, চাইনিজদের কথা তো আর এরকম বোঝা, আর চাইনিজেরা ইংলিশ খুব কম বলে। আমি সিঙ্গাপুরে যাওয়ার পর যা দেখছি, ওরা ইংলিশ খুবই কম পারে। আমি যে কাজের সাইডে কাজ করছি, ওরা চাইনিজ ভাষায় কি কয় না না কয় কিছু চিনি না। তাই যে কোনো একটা কাজের কথা বলছে, সেটা হচ্ছে আপনার এই যে এই বাংলাদেশের রড যে সরি আপনার ওয়াল যে ভাঙে, ব্রেকার মেশিন যেটা বলা হয়, এই যে এইভাবে চোক্কা মাথায়, ওই চাইনিজ ভাষায় ওইটা আমার আনতে বলছে। আমি তো কিছুই বুঝি না যে কি কইছে না না কইছে। তো আমি কয়েকবার কইছে বুঝি নাই, তো আমার ও রাগের মাথায় বলতেছে যে মানে তোরা কালকে বাংলাদেশে পাঠাই দেও। আমি কই এটা বিশাল বিপদের মধ্যে বললাম। ও তো এইভাবে কই আরো 10-11 জন মানুষ বাংলাদেশ অলরেডি পাঠাই দিছে। আর কোম্পানিটা চাইনিজ তো, ওরা যা কয় তাই শোনে। আচ্ছা। ঠিক আছে। তো ওই মুহূর্তে আমি সম্ভবত আপনার 2 লক্ষ টাকার মতন বাংলাদেশে পাঠাইছি 8 মাস, হুম। 8 মাসের মধ্যে। তো 2 লক্ষ টাকা পাঠাইছি। এখন তো আমার মাথায় মানে মানে আমি এখন আর চোখে কিছু দেখতেছি না, যে যেহেতু কই ফেলাইছে যত ওরা আমি বাংলাদেশে পাঠাই দিব, তাহলে তো 100% শিওর আমার বাংলাদেশে পাঠাই দিব। তো ওই টাইমে আমার আবার একটা রুমের ভিতরে, এরকম একটা রুমের ভিতরে মানে ওয়াল ভাঙার জন্য ওই মেশিনটা দিছে। কারণ আমি ভাবতেছি যে ও যেহেতু আমার পাঠাই দিব, আমার তো বুদ্ধি একটা করতে হবে। আমার যে মেশিনটা দিছে, ওই মেশিনটা মানে একটা ওয়ালের মধ্যে ইয়া করতেছি, তখন আমি নিজে চিন্তা করতেছি যে আমার টাকা তো যেভাবে হোক আমার উঠে নিতেই হবো। এই টাকা যদি আমি না উঠে নিতে পারি, আমি বাংলাদেশে যেহেতু আমি বিশাল বিপদের মধ্যে পড়বো, মানে আমি তো পুরাই ঋণ। তো আমি আবার কি করছি, আমার এই যে হাতটা দেখতে পাইতেছেন, এই হাতের উপরে আপনার ওই যে ওইটা কিন্তু 5 থেকে 6 কেজি ওজন হয়। হ্যাঁ, হাতের উপরে আমি ওই মেশিনটা ফালাইছি। মানে আর যেহেতু আমি বাংলাদেশে এমনেও যাবো কিছু টাকা নিয়েই যাবো। তো সিঙ্গাপুরে কিন্তু ইনজুরিতে পড়লে, যে কোনো মানুষ একটা ইনজুরিতে পড়লে অনেক টাকা পয়সা পায়। তো আমি প্রথমত অবস্থায় হ্যান্ড গ্লোভস পরা অবস্থায় হাতের উপর ওই মেশিনটা একবার ফালাইছি। একবার ফালানোর পর আপনার এই আঙ্গুলটা ফুইলা গেছে গা। তা আবার দ্বিতীয়বার যখন দিছি, তখন মনে করেন যে এই আঙ্গুলের এই যে নখটা আছে না, এই নখটা ছুইটা গেছে গা। তৃতীয়বার যখন দিছি, তখন এই যে ফাটাটা দেখতে পাইতেছেন, এই যে ফাটা, এই ফাইটা গেছে। চতুর্থবার আমি দিবার আর সাহস হয় নাই, যে 4বারের মাথায় যে আমি ওই মেশিনটা আমার আঙ্গুলের উপর ফালামো, আমার পক্ষে আর সম্ভব হয় নাই। কারণ এত ব্যথা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। 3বার দেওয়ার পর আমি নিজেই চোখে কিছু দেখি না। তো এক পর্যায়ে ওই চাইনিজ ফোরম্যান আইছে। এখন আমি যদি ও আমার বলতেছে যে কেমনে এই বিষয়টা ইয়াটা হইলো, মানে তোর হাতের উপর এটা কেমনে পড়ে। আমি পরে পরে বলছি যে দেখ, আমি এক হাত দা ইয়া করতেছি, মেশিনটা দিয়া ওয়াল ভাঙতেছি, আর আরেক হাত সরি এক হাত দা ওয়াল ভাঙতেছি, হাতে 3 ফসকা জিনিসটা এই আঙ্গুলের উপর পড়ছে। কয় কেমনে পড়লো? আমি পরে বলছি যে আমি নিচের থেকে ওই যে পাথরের যে খোয়াগুলা ওইগুলা সরাইতেছি, আর ওই মেশিনটা হাত ফসকা পড়ে গেছে। পরে বলতেছে যে এক হাত দিয়ে কেমনে ওইটা তুই ইয়া করতেছস, ওয়াল ভাঙতেছস, ওটা তো 2 হাত দিয়েও ধরে রাখা যায় না। আর আমিও বিপদের মধ্যে পড়ে গেছি যে আসলেই তো এটা 2 হাত দাও তো ইয়া করা যায় না। পরে বলতেছে আয় তোরে অফিসে নিয়ে যাও। সিঙ্গাপুরে আপনার আবার কাজের সাইটে সেফটি ম্যানেজার আছে, ওরা যদি দেখে তাহলে ভালোভাবে নিরাপত্তা দেয়, এমনকি চিকিৎসার যে ব্যবস্থাটা ওইটা আরো গুরুত্বপূর্ণ ভাবে ওরা ইয়া করায়। আর সেফটিরা যদি আমি যে প্রজেক্টে কাজ করি যে কোম্পানির সাথে, ওই কোম্পানির যদি কোনো একটা লেবার গুরুতরভাবে আহত হয় অথবা যে কোনো একটা সমস্যা হয়, তাহলে কিন্তু ওই কোম্পানির জবাব দিয়ে কিন্তু ওই সেফটির কাছে দিতে হবে। এমনকি ওই কোম্পানি নেক্সট টাইম আর কোনো প্রজেক্টের কাজ পাইবো না।
আচ্ছা এখন ওরা ওই ফোরম্যানের চিন্তা করতেছে যে ওরা যদি সেফটি ম্যানেজারের সামন দিয়ে নিয়ে যায় তাহলে তো আমাকে কোম্পানির একটা বদনাম হয়ে যাইব। তো এই জন্য ওই আমার সেফটি ম্যানেজারের ফাঁক দিয়ে নিয়ে যাইতেছে। আমি আবার চিন্তা করতেছি যে সেফটি ম্যানেজারের সামন দিয়ে যাবো, ও আমার কোনোভাবেই যাইতে দিতেছে না। পরে এক পর্যায়ে কোম্পানির অফিসে নিয়ে গেল। কোম্পানির অফিসে নেওয়ার পর এক পর্যায়ে আমার মানে যারা করতেছে যে এটা কেমনে সম্ভব, মানে তুই যে বলতেছস এক হাত দা তুই মেশিনটা ডিল করছস, আরেক হাতের উপর তোর এই জিনিসটা ফসকা পড়ে গেছে, এটা তো কোনোভাবেই একটা মানুষ সম্ভব না যে এক হাত দা করবো। পরে বলতেছে আমি এই জায়গায় মেশিন আই না, তুমি তুই এই জায়গায় করে দেখাবে। আমি কই আচ্ছা সমস্যা নাই, তুই মেশিন নিয়ে আয়, আমি করে দেখাবো। পরে পরে বলতেছে যে তোর এক কাজ করি, তোরা কোম্পানিতে রাখবো না। তা আমি তো জানি যে কোম্পানিতে তোরা রাখবি না, এটা আমি আগেই জানি। হুম। কোম্পানিতে রাখবি না দেখি তো আমি এই কাজটা করে বুঝি। কোম্পানিতে যদি কোনো সমস্যা হয়, কোনো লেবার যদি এমন আনে যে কেস করে, হুম। যাওয়ার পর যদি কেস করে, ওইটা সরকারিভাবে ওই কোম্পানির উপর একটা প্রেশার পড়ে। আচ্ছা পরে আমি বলতেছি যে আমি এমনে গিয়ে তগর নামে কেস করবো। এক পর্যায়ে বাঙালি ফোরম্যানের মাধ্যমে ম্যানেজ করতেছে, তাহলে এক কাজ করো, তোমারে $এত নিয়ে দেই, তুমি যাও গা। দেশে চলে যাও। হ্যাঁ। পরে এক পর্যায়ে তখন আমি তো জানি যে আমরা আগেই পাঠাইয়া দিব, পাঠাইয়া দেওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটানো। তো এক পর্যায়ে আমি ওখান থেকে $1500 পাই, মাত্র মাত্র $1500 পাই। ওখানে সিঙ্গাপুরে কিন্তু আমি খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করছি শুধুমাত্র টাকা সেভ করার জন্য। পরে হাতের আঙ্গুল বিসর্জন দিয়ে $1500। আমি $1500 নিয়ে কত সালের গল্প আনুমানিক? এটা 2017 17 গল্প। জি। ভেঙে আপনাকে দেশে পাঠিয়ে দিল। হ্যাঁ, পরে আমি বাংলাদেশে ব্যাক করি। এটা কিন্তু পুরোটাই সিক্রেট। আজকে যেই বিষয়টা সিঙ্গাপুরের যেই কেউই জানে secret না। বিষয়, অনেক সিক্রেট বিষয় আমার অনুষ্ঠানে আসলে বের হয়, সমস্যা নাই। এটা কিন্তু এই আজকে সর্বপ্রথম মানে ফাঁস মিডিয়ার সামনে আগে কিন্তু কখনো কেউ কখনো জানে না। মিডিয়ার সামনে ফাঁস করি না। এই সব না, নিটটা দেখেন আপনারা। ও যে কাজটা করছে, এটা যে আমি যদি অল্প কিছু অর্থ দেশে নিয়ে যেতে পারি, আমাকে তো পাঠাই দিবে, এবং সেটার জন্য সে তার আঙ্গুলটাকে ক্ষত করেছে। আমার কিন্তু কোম্পানি থেকে ট্রিটমেন্ট করাইছে। সিঙ্গাপুরের যে মাওসাত হসপিটাল, যেটা ওই হসপিটাল আমার ট্রিটমেন্ট করাইছে। এমনকি তান্তক সিং হসপিটাল, সিঙ্গাপুরের দুইটা হসপিটালই বড়, মাওসাত হসপিটাল আর হচ্ছে তান্তক সিং হসপিটাল। যেটা তান্তক সিং হসপিটাল ওটা হচ্ছে সরকারি, আর মাওসাত হচ্ছে প্রাইভেট। তো ওই হসপিটালে ট্রিটমেন্ট করায় আমার এমন ওষুধ দেয় যে আগের দিন খাইলে পরের দিন মানে কাঁটাটা শুকিয়ে যায়। আমি আবার কি করতাম, হাত দিয়ে দিয়ে ইয়ে করতো, হ্যাঁ ওই যে আপনার সুই দিয়ে, না শুকায়। হ্যাঁ সুই দিয়ে খোসায় মানে কাঁচা বানাইতাম, আর চুরি করে তেঁতুল খাইতাম, মানে যাতে না শুকায়। হ্যাঁ যাতে না শুকায়। কিন্তু কিছু কিছু কখনো ভাবছেন যদি এরকম হয় যে হাড়টা ইনফেকশন হয়ে গেল কোনো কারণে, লাইক মাথায় আসেন শুধু টাকার কথায়? মানুষের যখন অভাবের মধ্যে ধরে, মানে যে কোনো একটা পেরেশানির মধ্যে পড়ে, তখন কিন্তু মানুষের ওই বিষয়টা খেয়াল থাকে না। মানুষ কি কারণে সুইসাইড করে, যখন তার কোনো কিছু দেন খেয়াল থাকে না, তখনই কিন্তু একটা মানুষ সুইসাইড করে। তখন তো আমার পিঠ পুরাটাই দেয়ালে ঠেকে গেছে যে আমি মা বাবার কথার অবাধ্য হয়ে আমি সিঙ্গাপুরে আইছি, এখন এইখানে আইসাও ধরা খাইছি। এখন আমি যদি অল্প কিছু টাকাও যদি বাংলাদেশে নিয়ে যাইতে পারি, তাহলে তো আমি বিশাল বিপদের মধ্যে পড়ে যাবো। তখন তো আমার ওই টাইমে ওই বিষয়ে আমার কোনো কাজই করে নাই। এখন না চিন্তা করি যে তখন যে কাজটা ঘটাইছি, যেটা আমার জন্য যে কতটুকু বিপজ্জনক ছিল, এখন না বুঝতে পারি, তখন তো আর এইগুলা মাথায় ছিল না। জি, তারপর কাঁচা রাখার জন্যই আমি বারবার ইয়া করতাম। তো এক পর্যায়ে দেখলাম যে না, শুধু মানে সুইটা খাওয়াইলেই তো আর হয় না, মানুষের সামনে কিছু কিছু ওষুধ দেখাইয়াও খাইতে হয়, না হলে তো কোম্পানি খবর নিব যে ও কি ওষুধ ঠিক মতো খায় কি খায় না। মানে এক পর্যায়ে খোঁচাই, আর এক পর্যায়ে যে ফাঁকে ফাঁকে অগর সামনে দুই একটা ওষুধ খাই, ওই দুই একটা ওষুধেই আপনার কাটা শুকিয়ে যায়। পরে বললাম যে না, আমার পক্ষে আর সম্ভব হইতেছে না যে বারবার এই জিনিসটারে কাঁচা করা। তো এক পর্যায়ে ভাবলাম যে না থাক, মরছি আমিও মরছি, বাংলাদেশে জায়গা। পরে $1500 নিয়ে বাংলাদেশে ব্যাক করি। নিজের টাকা সেভ রাখার জন্য আমি শুধু টমেটো ভর্তা করেও খাইছি, আর ডাউল রান্না করেও খাইছি, শুধু ডাউল, মানে খরচ সেভ করার জন্য শুধু ডাউলও 3 বেলা আমি রান্না করে খাইছি এই সিঙ্গাপুরে। আর টাকা সেভ করার জন্য আমি সিঙ্গাপুরে কোনো জায়গায় বেড়ানোর জন্য যাইতাম না। এই হঠাৎ আমি মনে হয় 8 থেকে 9 মাসের ভিতরে সিঙ্গাপুর আপনার মেরিনাতে সম্ভবত একবার গেছিলাম, কারণ ওখানে গেলে $50-60 খরচ হয়ে যায়। তো এই জন্য আমি ওখানে খুব একটা যাইতাম না। তো একবার যাই $1500 নিয়ে বাংলাদেশে ব্যাক করি। ব্যাক করার পর তারপরে ও বাপ মাই বলতেছে যে তোর জন্য কি আমি গাড়ি পাঠাই দিবো। আমি তো জানি যে আসলে আমি এত টাকা লস খাইতেছি, আমার জন্য গাড়ি পাঠাই দিব না। অনেক ইয়া করছে যে তাই কি হয়েছে, ধরা খাইছস তো কি হয়েছে, তোর জন্য একটা গাড়ি পাঠাই দিই, মানে প্রাইভেট। প্রাইভেট কার?
এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে না আম্মা আমার জন্য পাঠাইতেও না, আমি এমনি বাসে যাইতে পারবো। তো এক পর্যায়ে আমি বাসে আমাদের টাঙ্গাইলে এসে নামি, টাঙ্গাইল থেকে আবার বাস দিয়ে আমাদের কালিয়াতি এসে নামি। কালিহাতি নামার পর আপনার কালিহাতি থেকে আমাদের এলাকায় আসি ভ্যানে। তখন যে আমার এত খারাপ লাগতেছে যে আমাদের আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সবাই গাড়ি মানে এলাকায় এসে নামে। আমার মায়ের যদিও বলছে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি যে আমি কতগুলা টাকা লস দিয়েছি। এই মুহূর্তে 4-5 হাজার টাকা খরচ করে তো আমার জন্য গাড়ি পাঠানোটাও ঠিক না। তখন আমার আরো বেশি খারাপ লাগছে যে আমি যখন ভ্যান দিয়ে আমার এলাকার মধ্যে নামছি, তখন আসার পর কেমন জানি আরো অবহেলার ইয়ার মধ্যে পড়ে গেলাম যে চারিদিক থেকে অবহেলা। যে বন্ধু বান্ধব কেমন জানি করে, নিজের আত্মীয় স্বজন কেমন জানি দাম পাই না। মানে তখন আরো বিশাল অভাবের মধ্যে পড়ে গেলাম। আমি আবার আমার বাপ মার কাছে আমি মুখ ফুটে বলতে পারতেছি না যে আম্মা হুম। আমার আবারও বিদেশ পাঠায় তো। হুম। আমার মা এই সাহসটা আমার পাইতেছি না। তারপর যে আমার মা এবং বাবা বলতেছে যে 3 মাস, যখন আমি সিঙ্গাপুর থেকে ব্যাক করছি বাংলাদেশে 3 মাস হয়েছে, তখন বলতেছে যে বাবা তাই তো আমরা ধরা এমনিও খাইছি অমনেও খাইছি, হুম। তুই আবার সৌদি আরবে জাগা, টাকা পয়সা ধার দেনা করে পাঠাইয়া দিই। তখন আমি সৌদি আরবে গেলাম, হুম। বলদিয়া কোম্পানিতে গেলাম, যেটাকে বলা হয় রুট ক্লিনার। এটা সৌদি আরবে? হ্যাঁ, সৌদি আরবে 5,70,000 টাকা খরচ হয় তখন। ওকে। 2017 লাস্টের দিকে আর কি হুম। সৌদি আরবে যাই। তখন আমি ওইরকম একটা জিদি আমি নিয়ে গেছি যে আমি সাকসেসফুল না হইয়া আমি বাংলাদেশে ব্যাক করতেছি না। তখন আমি আবার আমি আমার আম্মারে বলে গেছি যে আম্মা আমার স্যালারি তখন 700 রিয়াল, মানে আমার বাপের কোম্পানিতেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার বাপের কোম্পানিতেই। আমার বাপে তো গেছে অনেক আগে, তখন তাদের স্যালারি কম ছিল, কিন্তু তারপরে স্যালারি 700 রিয়াল বানাইছে। আমারে বলতেছি আম্মা আমি সৌদি আরব যাওয়ার পর আমি 50,000 টাকা মাস কামাবো যেভাবে। তো সৌদি আরবে গেলাম, আমার মায়ের স্বপ্ন ছিল একটা বাড়ি করা। তো আমি তো মনের ভিতরে মানে এটা একবারে গাইডটা নিছি যে শরীরের শেষ রক্ত দিয়া হইলেও আমি আমার মায়ের স্বপ্নটা আমি পূরণ করবোই যেভাবেই। তো সৌদি আরবে গেলাম, ওখানে যাওয়ার পর দেখি যে অনেক পুরানো লোক আছে যে নতুন লোকে ঘর আপনার টিটকারি দিয়া কথা বলে যে এতগুলা টাকা খরচ করে আইছো, কিভাবে টাকা পয়সা কামাবা, জীবনেও পারবা না, এই সে হ্যান ত্যান বক্কর চক্কর। তা আমি বলতাম পুরানো লোকের বলতাম যে ভাই আমরা তো নতুন আইছি, আমি এনে তো টাকা কামানোর কোনো সোর্স পাইতেছি না ভাই, আমার একটু শিখাই দেন না কেমনে কি টাকা কামাইতে হয়। বিদেশে কিছু ভাই ব্রাদার আছে এরা মানে সহজেই কইব না, আপনার টাকা কামানোর সোর্সটা দেখাই দিব না। হুম। কিছু কিছু লোক আছে, তো আমার কেউ শিখায় না যে কেমনে টাকা কামাইতে হয়। তো আমাদের ডিউটি হচ্ছে টোটালে 8 ঘন্টা কোম্পানির ডিউটি। আমি বলতেছি যে টাকা তো আমার কামাইতে হইব যেভাবেই, কেউ কস বা না কস, আমি যেভাবে আমি বাই করবই। ক্লিনার যেটা বলা হয় যে রাস্তা পরিষ্কারের যে কাজটা, বিভিন্ন পেপার পরিষ্কার, বিভিন্ন পেপার সরকার থেকে করে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সরকারি ভাবেই করায়, মানে ময়লা আবর্জনা যেটা ওইটা পরিষ্কার করা, ওই কাজে গেছিলাম। তখন আমাদের ডিউটি শুরু হয় সকাল 6টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত। তো সকাল 6টায় যেতাম, বিকাল 4টায় যেতাম, নতুন নতুন 1-2 মাস কিছুই বুঝি না, কেউ কয়ও না, কিছু বুঝিও না। পরে চিন্তা ভাবনা করলাম যে 4টা বাজে ডিউটি শেষ হইলেও আমি রুমে যাবো না, আমি বাইরে কাজ করবো, সাইকেল নিয়ে ঘুরমু আর দেখবো যে কোন জায়গায় মাল সামানা ফেলাইছে। বলো দেয়া সৌদিরা আবার কি করে, ওদের বাসার সামনে এই যে ড্রাম আছে না, ড্রাম ড্রাম দিয়ে আর এই যে আপনার কিস যেটা বলা হয় পলিথিনের কিস, হুম। ওই ড্রামের মধ্যে পলিথিনের কিস দেয় ওরা। বিভিন্ন ময়লা আবর্জনা জিনিসপত্র সৌদিরা কিন্তু আপনার যে কোনো একটা ইলেকট্রনিক্স এর জিনিস ঠিক করে না, নষ্ট হলে ভালো। নষ্ট হলে ফালাই দেয়। এই ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ যা আছে সব। আপনার এই বুদ্ধিটা মাথায় আসলো কিভাবে? না, এই বুদ্ধিটা মাথায় আসলে কেমনে, সৌদিরা এইগুলা ফালায়, আচ্ছা, আমাদের বাঙালিরা অনেকেই করে এরকম। বাঙালিরা এগুলো তো এখান থেকে দেখে আপনি আইডিয়াটা পাইছেন? এগুলা করে, কিন্তু ওরা এইগুলা করে আপনার বিকাল 4টা পর্যন্ত, আচ্ছা রাইতে আর এইগুলা করে না। আচ্ছা। বিকাল 4টার পর 4টা থেকে নিয়ে 6টা পর্যন্ত করে ওরা বাসায় এসে করে। বাঙালিরা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওরা 6টা পর্যন্ত এসে করে, কিন্তু আমার টার্গেট হলো বিকাল 4টা ডিউটি শেষ হলে আমি 6টা বাজেও ক্যাম্পে যাবো না, আমি রাইতে 9টা-10টা পর্যন্ত এই কাজ এগুলা করবো। 2-3 ঘন্টা 4 ঘন্টা করে বাসা। হ্যাঁ। সো কি করলেন একবার প্রথম থেকে শুনি। হ্যাঁ। পরে আপনার যে ময়লা আবর্জনা গুলো ফালাইতো, বিভিন্ন টিভি, ফ্রিজ, বিভিন্ন ধরনের জিনিস, মানে দামি দামি জিনিসও ফালাই দেয়, আইফোন মোবাইল, স্যামসাং মোবাইল টোবাইল সব, মানে এগুলো হালকা একটু সমস্যা হলেই ওরা ফালাই দেয়। তো এগুলা দেখা গেছে যে বিকেল 4টা বাজে ডিউটি শেষ হলে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত যদি এই কাজটা করি তাহলে আমার 6 ঘন্টা মানে আমি বাইরে এই ধরনের কাজ করতে পারতেছি। তো এর মাঝে আবার বিভিন্ন সৌদিরা ডাক দিয়া
হালকা পাতলা কাজ করায় 20-50 টাকা দিয়াও দেয়। বাসার মধ্যে? হ্যাঁ, আচ্ছা। তো এগুলা দিয়ে দেয়। তো এইভাবে দেখলাম যে আমি অনেক ধরনের সামান পাই। মানে অনেক সামান। এমন পরিমাণে সামান পাই যে ১ সপ্তাহে মাল জমাইলে মনে হয় যে এরকম রুম ৩-৪ টা আমি ফিল আপ করে ফেলাইতে পারবো। ওরে বাবা! এত পরিমাণে মাল পাওয়া যায়। তো এগুলো এখন সরকার কিছু বলে না, না? না, এটা বলদিয়াদের জন্য এটা বৈধ। কারণ সৌদি সরকার জানে। ও বলদিয়া মানে হচ্ছে আল্টিমেটলি আপনারা যারা ক্লিন করেন এদেরকে বলদিয়া বলা হয়? নাকি বলদিয়া কোম্পানির পক্ষ থেকে যারা কাজ করে এদের জন্য বৈধ? এইটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে ম্যাজিস্ট্রেট আছে না? হুম। ওই দেশেও আপনার বলদিয়া আছে। ও ওই দেশেও ওইটা ম্যাজিস্ট্রেট সিস্টেম হয়, ওনাদেরকে বলদিয়া বলা হয়। আচ্ছা, আমরা ওই বলদিয়াদের আন্ডারেই কাজ করতাম। আচ্ছা। মানে বলদিয়া কোম্পানি বলা হয় ওইটাই যারা রুট ক্লিনারের কাজটা করে। ওকে। আমরা রুট ক্লিনারের কাজ করতাম, সেই সুবাদে ওই দেশে বলদিয়ার লেবারের একটা পাওয়ার থাকে। আচ্ছা, আচ্ছা। সো আপনাদের জন্য এটা বৈধ ছিল? হ্যাঁ, ওইটা আমাদের জন্য বৈধ। কারণ তারা জানে আমাদের স্যালারি কম, 700 রিয়াল। ওকে। তো 700 রিয়াল দিয়ে তো আর কিছু হয় না। আপনারা না নিলে কি হবে? এটা ক্লিনের মধ্যেই চলে যাবে। সরকার এটা পরিষ্কার করে দিবে। গিয়ে ভাগাড়ে চলে আমরা যদি না নেই, আমাদের যে যারা গাড়ি চালায়, আমাদের কোম্পানির ওই যারা গাড়ি চালায় তারা নিয়ে যাবো। নিয়ে ফেলে দিবে ময়লা? না, ওরাও নিয়ে বিক্রি করেই ফেলাবো। আচ্ছা। এটা আমাদের কাজই তো হচ্ছে পরিষ্কার করার। এটাও একটা পরিষ্কার দেখেন, ওইটা জিনিসটা ফালাইলে ওইটা ওই জায়গায় রেখে দিলে তো ওটা ময়লা তো আবর্জনা। আমি যেটা বুঝেছি যে শুধুমাত্র পরিষ্কার টাইম না, যখনই পাচ্ছেন আপনি কালেক্ট করতেছেন। ডিউটির সময়ও আপনি চাইলে কালেক্ট করতে ডিউটির সময় ওইটা হ্যাঁ, ফালাইলে আমি নিতে পারতেছি, নিতে ওটা সমস্যা না। আমি কেন ওনাকে প্রশ্ন করছি? আমি ওনার ভিডিওগুলো দেখেছি। আমি এরকম ২-১ টা ভিডিও উনি করেছেন। আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের যারা বিদেশে গিয়ে কাজ করেন, আমরা যখন একাডেমিক্যালি পড়তাম এই কাজগুলোকে অনেক সময় লার্জ স্কেলে বলা হয় ট্রিপল ডি, ডার্টি, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস। তো এইজন্য অনেকেই বলতে চান না। অনেকেই বলতে চান, আমাকে এখন এটাকে বেসিক জব বলেন বা অন্যভাবে এটাকে এক্সপ্লেইন করেন। অনেকেই বলতে চান না, মান-সম্মানের ভয়ে হোক বা যেকোনো কারণেই হোক, আ পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবেন, এইসব ব্যাপারে বলতে চান না। কিন্তু উনার ভিডিও আমাকে প্রথমত নক করে একটা কারণে, যে উনি আসলে উনার যে স্ট্যাটাস, উনার যে অবস্থা, উনি সেটাই দেখিয়েছেন। হ্যাঁ? এবং সেখানে কোনো ধরনের কোনো কার্পণ্য করেননি। সে গল্পে আমি পরে যাব। তার আগে আমি যেখানটায় ছিলাম যে আপনি এটা কালেক্ট করলেন এবং হ্যাঁ, এগুলো আমি আবার আপনার প্রতিদিনই বিক্রি করতাম। কোথায় বিক্রি করেন? ওই দেশে আবার স্ক্র্যাপের গাড়ি আছে যারা এই সামানগুলা কিনে। স্ক্র্যাপ। মানে ভাঙ্গারি সামান যেগুলা যারা কিনে, আম তাদের কাছে আমি বিক্রি করতাম। তো প্রতিদিনই আমি বিক্রি করতাম, কোনোদিন ১০০ রিয়াল, কোনোদিন ১৫০ রিয়াল, কোনোদিন ৭০ রিয়াল, বাহ! কোনোদিন ৮০ রিয়াল, এভাবে বিক্রি করতাম। তো আমার সামান বিক্রি করা দেখে মানে অন্যান্য লেবারের তো মাথা খারাপ হয়ে গেছে। অবাক যে ওই এত পরিমাণে মাল সামান কইতে দেয়। কোত্থেকে পায়? আমরা তো এত মাল দিতে পারি না। আমরা হয়তো সর্বোচ্চ দিলে ২০ টাকা, সর্বোচ্চ হলে ৩০ টাকা। আমরা তো এই ১-১৫০ স্ক্র্যাপের নিয়ে ওরা কি করে? এগুলা ওরা? ওরা আবার ওই যে আপনার বাংলাদেশে কিরকম আছে না যে ভাঙ্গারি সামানগুলা আরো বড় অন্য কোনো জায়গায় কোম্পানি করে। বিক্রি করতেছে বা এগুলো ওরা হচ্ছে আপনার ওই স্ক্র্যাপের গাড়িগুলো আমাদের কাছ থেকে সামানগুলা কিনে নিয়ে ওরা মানে ওই দেশে যারা আরো বড় স্ক্র্যাপের ব্যবসায়ী তাদের কাছে নিয়ে সেল করে। আচ্ছা, আচ্ছা। তো এভাবে সেল করতো। আমি মাস শেষে দেখা গেছে যে ৩,০০০ রিয়াল, কোন মাসে ৪,০০০ রিয়াল। তো আপনার বেতনের চেয়ে কয়েক ডবল। হ্যাঁ, অনেক। মানে যখন আমি ইনকামের সোর্সটা বুঝলাম তখন থেকে আমি প্রতি মাসে ১ লাখ, ১,১০,০০০, ১,৩০,০০০ বাংলাদেশি টাকা। এরকম ভাবে টাকা ইনকাম করতাম। হ্যাঁ, বাংলাদেশি টাকা। আচ্ছা। অনেক লেবার আমারে ফলো করা শুরু করলো যে ও এত টাকা কিভাবে ইনকাম করে। তো এক পর্যায়ে ওরা দেখে যে আমি প্রতিদিন রাইতের ১০টায় যাই। ও তা এখন প্রতিদিন যদি আমি রাইতের ১০টায় যাই, আবার স্ক্র্যাপের গাড়ি মাল দেওয়ার সময় ওরা এগুলো follow রাখতেন করে। কোথায়? স্ক্র্যাপ গুলো এগুলো রাখতেন কোথায়? এগুলা আপনার ওই দেশে মাজরা সাইড বিভিন্ন জঙ্গল-টঙ্গল জায়গা আছে। বিভিন্ন এগুলো থেকে গাছের লুকায় রাখতেন? যারা আছে এইগুলার ঝোপের ভিতরে মানে রাইখা দিতাম। আপনার অনেক সোর্স একটা সৌদিও আছে। আর আমার কষ্ট করা মাল আমরা যদি জমায় রাখতাম, চুরি এগুলো করে? চুরি করে নিয়ে যাইতো। তখন আরো খারাপ লাগতো। মানে এগুলো কি বাঙালিরাই চুরি করতো নাকি আল্টিমেটলি? অনেক বাঙালিরাও চুরি করে, আপনার অনেক সৌদিরাও চুরি করে। আচ্ছা। ঠিক আছে? তো ঐরকম আমি আপনার ১৫০-২০০ টাকার মাল আ স্ক্র্যাপের গাড়ি ফোন দিছি যে উনারে মাল আমি আজকে দিয়া দিমু। হ্যাঁ। তো ওই পর্যায়ে এক টাউট সৌদি আইছে। মানে বাংলাদেশে যেরকম কিছু টাউট কোয়ালিটির পোলাপান আছে না? যে চোরচাপটা পোলাপান আছে। ওরকম সৌদি আরবেও চোরচাপটা পোলাপান আছে। তো আমি মাল ভাঁজ করতেছি, তার ভাঁজ করতেছি। ওই পর্যায়ে ওই সৌদি আইছে। আসার পর মানে ওগোর সামনে তো আর কিছু কওয়া যায় না। ওই হুম। চোরচাপটা সৌদির কাছে আপনার ছুরি-টুরি থাকে। ও যদি বেশি টিয়া করা হয় তাহলে আপনার ছুরি মেরে দিব। তখন আমি আর কিছু কইতেছি না। আমি খালি মনের ভিতরে মনে করেন যে খালি কান্না একটা ভাব আসতেছে যে আমার এত কষ্টের মাল ও তো এখানে সব ছাপা করে নিয়ে যাইব। নিয়ে গেল। পরে দামি তার, তামা, পিতল যা ছিল সব নিয়ে গেছে। তার লাস্ট পর্যায়ে হালকা কিছু মাল ছিল। তো যাই হোক, তো আমার স্ক্র্যাপের মাল দেওয়া শেষে ওরা সবাই আমার ফলো করত। ফলো করা শেষে যে বুঝতে পারছি ওই তো রাত্রেও মাল টোকায়।
মানে রাইটরেও যে ভাঙ্গারি মালটাল আমি জমা করি, হুম। এগুলা সব লেবার বুঝা গেছে। তো আমার দেখা দেখি আমার ক্যাম্পে যারা যারা আমার মতন কাজগুলা করতো, ওরা সবাই আমার দেখা দেখি আপনার 9টা 10টা পর্যন্ত মাল টোকানি শুরু করলো। তো এক পর্যায়ে দেখলাম যে আপনার অনলাইন জগতে আসা আপনার 2018 থেকেই শুরু। হুম। 2018-তে আপনার টিকটকের নাম ছিল মিউজিক্যালি। তখন থেকে আমি টিকটক করতাম, কিন্তু ওইরকম ভাবে ইয়া করতে কি পারি নাই। করতেন টিকটকে? ওই আপনার বিভিন্ন মানুষের সাথে ডুয়েট করা। গান টান করা, হ্যাঁ লিপসিং করা, এগুলো হ্যাঁ করতেন? হ্যাঁ হ্যাঁ। তখন আমি এগুলো কখন করতেন সারাদিন কাজ করার পরে? এগুলার হিস্টোরি হচ্ছে আপনার কখন করতাম, আমি যখন রাত্রি 10টায় কাজ করার পর ক্যাম্পে আসতাম, আমার কোম্পানির ক্যাম্পে আসার পর আমি নিজেই রান্না বান্না করে খাইতাম। হুম। রান্না বান্না করে খাইতাম আপনার, রান্না বান্না করে খাইতে খাইতে কোনোদিন 11টা বেজে যেত, কোনোদিন 12টা বেজে যেত। তখন আমি তো কঠোর পরিশ্রমী, যে আমি এই অনলাইন জগতও রাখবো, নিজের কাজ যেটা কোম্পানির কাজ এইটাও আমি ঠিক রাখবো। যে বিদেশে যদি কাজের পাশাপাশি যদি একটু বিনোদন না পাওয়া যায়, তাহলে ওই জায়গায় মন ঠিকানোটা খুবই কষ্টকর। তো আমি কাজ করা শেষে রান্না বান্না করে খাইতে খাইতে আপনার রাত্রি 11টা 12টা বাজে যেত। খাওয়া শেষ কইরা তখন আমি টিকটক করতাম আপনার রাত্রি 2টা পর্যন্ত। ওই বিভিন্ন ঘুরে ঘুরে ভিডিও তৈরি করতাম, মানে হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি নিচ দিয়ে। অনেক অনেক ঘুরানো ভিডিও করতাম। তা আমার অনেকে বলতো যে পাগল হইছো, যে সারাদিন কাজ করে আসার পর ও রাইতে 2টা পর্যন্ত এই কাজ এগুলা করে, বেটা তুই এগুলাতে টাকা পাবি, এগুলা তোরা টাকা দিব, যে তুই যে এইভাবে রাইতে এত হার্ড পরিশ্রম করে আসার পর যে তুই এত রাইতে 2টা পর্যন্ত জাগস, এটা কেমনে সম্ভব? তুই তো 2 দিন পর পাগল হয়ে যাবি, মাথা খারাপ হয়ে যাব। আমার টার্গেট যে আমি পাগল হই আর ছাগল হই, ওইটা সময়ই বলে দিব। যে অনলাইনে তো যে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমার পরিচিতি আইনে আমি টাকা কামানোর সোর্স আমি বাই করবোই। হুম। তো এক পর্যায়ে এইভাবে করতে 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 না, টিকটকে ওইরকম ভাবে ইয়া হয় না। তো এক পর্যায়ে টিকটক পয়সা দেয় না। না, পরে আপনার টিকটকে এখন কি পয়সা দেয়? সরি, না না না, এখন এখনো দেয় কেন না। টাকা পয়সা পাওয়া? বিশ্বাস করেন, আমি আপনাদের একটা কথা বলি, টিকটকে যে পরিমাণ আমাদের ছেলেমেয়েরা যে পরিমাণ সময় দেয়, উইথ ডিউ রেসপেক্ট, টিকটকে যদি জানি না এখন কি অবস্থা, আমি যেহেতু টিকটক করি না, এই পরিমাণ এনার্জি বা এই পরিমাণ সময় যদি তারা ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে দিত, তাহলে অনেকেই বড়লোক হয়ে যেত। অনেকে অনেকে টিকটক, আমাদের বর্তমান বাংলাদেশে তো সবাই টিকটক নিয়ে ঝুঁকা পড়ে রয়েছে। টিকটক নিয়ে যুগে তারা আমরা যদি জানেন না আসলে। টিকটক বাদ রাইখা তারা যদি ইউটিউব ফেসবুকে যোগে, তাদের লাইফ সেট। দেশেরও লাভ এতে, দেশেরও লাইফ সেল হয়ে যেত, ট্রু। তো এটা হয়তো অনেকেই বুঝে না, এটা অনেকেই বুঝেই না। এবং টিকটকের মনিটাইজেশন করা উচিত। আমি জানি না আপনারা হয়তো তো যাই হোক, এক পর্যায়ে আপনার টিকটক করতে 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 এক পর্যায়ে আপনার আহ, মোটামুটি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। মানে আমি তখন সৌদি সার্ভারে ভিডিও তৈরি করি। মানে সার্ভার দুইটা, একটা বাংলাদেশের সার্ভার আর একটা হচ্ছে সৌদি সার্ভার। তখন সৌদি সার্ভারে মানে একটা ভিডিও আপলোড দিয়া কাজের সাইটে গেছি গা। কি ভিডিও করতেন? ওই আপনার বিভিন্ন গানের সাথে সাথে হচ্ছে হ্যাঁ, লিপসিং করতেন। হ্যাঁ, 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 ওগুলাই করতে ওই সময়। হ্যাঁ। হ্যাঁ, একটা ভিডিও ইয়া করে গেছি তখন, কাজের সাইডে গেছি, অনেক বন্ধু বান্ধব বলতেছে কিরে তুই কি টিকটক ভিডিও বানাইলি, তোর ভিডিওর সাথে না সবাই ডুয়েট করতেছে। ও আচ্ছা। আমি কই কি ভিডিও বানাইলাম? পরে হাইসা হাইসা কেমনে জানি একটা ভিডিও দিছিলাম, ওই সালমান সালমান খানের আফগান জালেবি, তো অনেকেই ডুয়েট করছে। ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার আরো নেশা জাগলো যে ভালো কিছু তো একটা করতেই হবে। তার পাশাপাশি কিন্তু আমি কষ্টের কাজও করি। হুম। মানে সৌদি আরবের দাম্মামে যারা থাকে তারা কিন্তু বলতে পারবে যে সৌদি আরব দাম্মামের আবহাওয়াটা কতটুকু খারাপ। যারা সৌদি আরবে থাকবে তারা বলতে পারবে রতুবা কি জিনিস। কোনো রোদ থাকবে না, শরীর অটোমেটিক ঘামবো। হুম। মানে আপনি বাইরে টিকতে পারবেন না, আপনি বাইরে যে স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকবেন আপনার শরীর গাইমা, মানে প্যান্ট শার্ট সব ভিজা যাব, আপনার শরীর দুর্বল হয়ে যাইব। এত বাজে ওয়েদার? এত বাজে ওয়েদার, এত ধুলাবালি গেছে। আপনার এই ধুলাবালির মধ্যে আপনার ওই দেশের টেইলার আছে। আপনার আমি যে জায়গায় কাজ করতাম ওইটা হচ্ছে আপনার সৌদি আরবের আল কাতিফ। আল কাতিফে থাকতাম, কাতিফের ভিতরেই থাকতাম, কিন্তু আমাদের এরিয়াটা ছিল জারোদিয়া। হুম। আর আমি যে এরিয়াটার মধ্যে কাজ করতাম, মানে যেমন ধরেন আমার একটা সাইড দেওয়া থাকে, যে ওই সাইডটা পুরাটা, ওই এলাকা পুরাটা মহল্লা আমার পরিষ্কার রাখতে হবে, কোনো হুম। ময়লা টলা থাকা যাবে না, কোনো পেপার থাকতে পারবো না। তো ওই সাইডেই আপনার আমি ডিউটি করতাম, পেপার টেপার পরিষ্কার করতাম। আমার কাজই ছিল মানে সকাল 6টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত পেপার পরিষ্কার করা। তারপরে সেফটি হচ্ছে বুরুশ মারা। আপনার ওই যে ঝাড়ুর মতনই রাস্তা বুরুশ মাইরা, মানে বালুগুলা এক সাইড করা। বাতাস দিয়ে? হ্যাঁ, বাতাস দিয়ে না, ওই আপনার বুরুশ আছে ওই দেশে বুরুশ, তো ওইগুলা করতাম। তো আমার
ওই সাইটেই আমার এরিয়ার সাথে আশকারি ক্যাম্প আছে, যেটা হয় সেনাবাহিনীর ক্যাম্প। ওই বিশাল বড় মানে গর্ত ছিল সেনাবাহিনীর ক্যাম্পের অনে। আপনার ওই ক্যাম্পের অনে মানে বড় বড় টেইলার আছে না বাংলাদেশে, হুম ওইরকম সৌদি আরবে বড় বড় টেইলার আছে। মানে বিভিন্ন বিল্ডিং এর ভাঙ্গা কাঁচরা মাছরা হুম ওই টেইলারে করে নিয়ে ওই আশকারির অনেক গর্তটা ভরতেছে। ওই সৌদি আরবে বিল্ডিং ভাঙ্গার মধ্যে আপনার বিভিন্ন লোহা টোহা থাকে, বিভিন্ন লোহা পিতল তার তামা বক্কর চক্কর অনেক কিছু থাকে। হুম তে এইগুলা ফালাইতো টেইলারে, আমরা আবার কি করতাম 15-20 জন লেবার সবাই ওই টেইলার ফালানোর সাথে সাথেই কে কার মতন মানে লোহাটাই না এক সাইড করবো। মানে এটা ধুলাই মাটি অন্ধকার। মানে যে টেলার কোনো খবর নাই, যেমনি পারো এটা টোকাও। হ্যাঁ, যে যে যেভাবে পারে, মানে একটা টেইলার যদি ঢালে, একটা টেইলারের পিছনে যদি 15-16 জন লোক থাকে, তাহলে মানে একটা কারাকারি বাইজা যায় না, যে কার আগে কে কতগুলা মাল নিব। তো ওইভাবে আমি ওখানে আপনার সম্ভবত 1 বছর মানে ওই ট্রেইলারের অনেক শুধু মাল ঢুকাইতাম। 1 বছর ওখান থেকে আমি 1 বছরে টাকা ইনকাম করছিলাম আপনার সম্ভবত 13-14 লক্ষ টাকা, মানে 1 বছরে। তো ওখানে হঠাৎ করে কোনো একদিন ওখানে কাজ করার সময় মানে একটা ট্রেইলার ঢালার সময় অনেকগুলা লেবার তো, ও, আমি হারাহারি করে মানে তাড়াতাড়ি করবার যাইয়া আমার হাতের উপর ওই ট্রেইলার তিন একটা একটা মানে পাথরের খন্ড পরে আমার আপনি এই হাতটা হাতের একটু দেখান, এই যে হাতটা দেখতেই পাচ্ছেন। আপনার হাতটা দেখলে বুঝবেন। আমার এই হাতটা কিন্তু এরকম ছিল, কিন্তু এখন এই যে এরকম আমার অনেকেই জিজ্ঞাসা মানিক ভাই আপনার এই হাতে কি হয়েছিল। তো এই হাতের উপর একটা আপনার পাথর পড়ে, মানে পাথর পইরা এই যে আঙ্গুলটা, এই যে আঙ্গুলের মাথাটা এটা টোটালি ভাঙ্গা, মানে এই যে এরকম মানে এইটুকুনের মধ্যে কোনো ইয়া ছিল না, বশ ছিল না। এখানে তাবুকটা পরার পর মানে পাথরটা পরার পর এখানে মাংস বলতে কোনো কিচ্ছু ছিল না, শুধু এই যে হাতের রগটা দেখা যাইতো, এই যে হাতের রগটা। আর এই আঙ্গুলটা এই যে যে এখানে একটা ফাড়া আছে, এই আঙ্গুলটা হ্যাঁ। ভাইরা একবার এইদিকে এসে পড়ছিল, আর এই যেখানের মাংস ছিল না। আহা, এভাবে তো এভাবে একটু ক্যামেরায় দেখেন। হ্যাঁ, এখানে এখানে কোনো মাংস ছিল না, অবশ্য দাগটা যদিও নাই, কিন্তু এই আঙ্গুলটা এই ফাইরে একবার সেই দিকে এসে পড়ছিল। আর এই যেখানে যে আপনারা দাগ দেখতে পাচ্ছেন, এখানে কোনো কিচ্ছু ছিল না। এক পর্যায়ে এখন আমি চিন্তা করতেছি যে হাতের যে অবস্থা, এটা তো আমার নিজের ট্রিটমেন্ট করাবার গেলে অনেক টাকার ব্যাপার, 20-25 হাজার রিয়াল, এত টাকা আমি পাবো কই। তারপর যে আমি যার কাছে মাল বিক্রি করতাম, পরে ওরে ফোন দেওয়া হয়েছে যে ভাই, আরেক লেবারে ফোন দিছে মানিকগঞ্জেরই, ওই আমার সাথে কাজ করতো, ওর নাম হচ্ছে বাবু। তো এই ফোন দিছে যে ভাই মানিকের তো এইরকম এরকম অবস্থা, তাহলে আপনি একটু গাড়িটা নিয়ে আসেন হসপিটালে যাই। পরে হ্যাঁ গাড়ি নিয়ে আইছে, গাড়ি নিয়ে আসার পর ছোটখাটো হসপিটালে দেখাই, ওনারা না করে যে এটা আমাদের হসপিটালে ট্রিটমেন্ট সম্ভব না। পরে বরিশালের একজন ফোরম্যান ছিল, উনি অত্যন্ত ভালো মানুষ, আমি ওনার রেসপেক্ট করি, এমনকি ওনারে আমি অনেক ভালোবাসি, কারণ আমার এই হাত কাটা নিয়ে উনি অনেক দৌড়াদৌড়ি পারছে। ওনার বাড়ি হচ্ছে বরিশাল, এমনকি ওনার নাম হচ্ছে মোবারক ভাই, আমরা মোবারক ভাই বলে ডাকতাম। আমাদের প্রত্যেকটা লেবারের অনেক ছাড় দিত, অনেক ভালোবাসতো, কাজের জন্য কোনো সময় প্যারা দিত না। তো যাই হোক, এক পর্যায়ে উনি ফোরম্যান, পরে আমার অনেক ভালোবাসতো। পরে ওনার গাড়ি দিয়া এখন বলতেছে যে হাতের যে অবস্থা, এটা তো তোমার নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব না। পরে উনি বললো যে পরে আমাদের কোম্পানির যে হেড অফিস দাম্মামে ওখানে নিয়ে গেল, যে ওখান থেকে তোমার একটা পেপার বাই করে কোম্পানি থেকে পারমিশন নিয়ে এসে, যে তুমি কোম্পানির কাজ করার সময় তোমার এই হাতটা ইয়া হয়ে গেছে, যাতে তোমার কোম্পানি থেকে একটা পেপার দেয়, ওই পেপার দিয়ে জানি আমি তোমার চিকিৎসা করাইতে পারি। তোর পরে উনি কোম্পানি থেকে একটা গুছি পেপার নিয়ে আসলো, গুছি পেপার নিয়ে আসার পর আহ পরে আমরা বড় একটা হসপিটালে গেলাম। হসপিটালের নামটা আমার মনে আসতেছে না, কিন্তু সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় হসপিটাল যেটা আর কি। পরে ওই হসপিটালে নিয়ে গেল, আমি প্রচুর ব্যথা করতেছে হাতের মধ্যে, সহ্য করতে পারতেছি না। তো আমাদের ক্যাম্পে অনেকে বলতেছে যে মানিকের হাত কাইটা হালাইতে হইব, আর হাত ওইটা থাকবো না, এই সে হাতেন বক্কর চক্কর। আমি তো শুই না, মাথা নষ্ট, যদি এই বয়সে হাত কাইটা হালাইতে ও ভাই সারা। পরে লন্ডনের একটা ডক্টর, উনি বলতেছে যে তুই কোনো চিন্তা করিস না, তোর হাত সব ঠিক থাকবে, তোর আঙ্গুলও কাটবো না। মানে এখানে একটা পিন ঢুকাই দিছিল, এই যে আঙ্গুল এখানে ভাঙ্গা গেছিল, পরে পিন ঢুকাই দিছিল যাতে আঙ্গুলটা ঠিক থাকে। পরে এই জন্যই আমি কিন্তু বলেছিলাম যে 3D বলা হতো এই কাজগুলোকে। কি পরিমাণ ডেঞ্জারাস আপনারা চিন্তা করে দেখেন, কি পরিমাণ ডিফিকাল্ট। ডেফিনেটলি স্টার্টি ওয়ার্ক, কারণ ধুলা বালি ময়লা যেখানে স্ক্র্যাপ কিছু অর্থ আছে, সেটার জন্যে জীবন বাজি রেখে টানাটানি। এই জন্যে যারা রেমিটেন্স পাঠায় দেশে, এদেরকে কোন চোখে দেখা উচিত বাংলাদেশে একটু চিন্তা করা উচিত আমাদের। সবকিছুতে বাংলাদেশের সমস্ত নাগরিক সমস্ত সুযোগ সুবিধাতে
এদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত আমি যে কোনো কিছুতে। আমি তো এত ধুলাবালির মধ্যে কাজ করছি যে দেখা গেছে যে দুপুরে যদি আহ দেখা গেছে আমি দুপুরে তো আর ক্যাম্পে যাইনি, আমি দুপুরে যে সময়টুকুন পাইতাম ওই সময়টুকুন কাজ করতাম, কাজ করে আবার যে কোনো একটা গাছতলার মধ্যে শুয়ে থাকতাম, যে কোনো একটা ছায়া জায়গার মধ্যে শুয়ে থাকতাম। দামামে আবার এমন হয়েছে কি যে দামামে প্রচুর ধুলাবালি উড়ে। দেখা গেছে দুপুরে যদি আমি শুয়ে থাকতাম এত পরিমাণে ধুলা আসতো, মানে ধুলায় পুরা শরীর মানে ছায়া যাইতো, মানে চেহারাটা চেনা যাইতো না। হুম। মানে আমার মাথার মধ্যে সৌদি আরবের সবসময় কাজের সাইডে আমি একটা গেঞ্জি বাইন্ধা রাখতাম, কারণ আমার চুল এমনিতেই পাতলা, যদি গেঞ্জি বাইন্ধা না রাখি তাহলে ওই বালি যায় আরো চুল যাইব গা। তো আবার যখন দুপুরে ঘুমাইতাম তখন ওই আপনার মুখ ঢেকে রাখবেন। মুখের মধ্যে গেঞ্জি রেখে তারপরে ঘুমাইতাম। মানে পরে দেখতাম যে যখন ফোরম্যানেরা অন্যান্য লেবার আবার নিয়ে আইসা কাজের জন্য পাঠাইতো তখন দেখতাম যে পুরো শরীরে ধুলাবালি, ইস, মানে অস্থির অবস্থা। তো যাই হোক, আমি প্রচুর ধুলাবালির মধ্যেও কাজ করছি, অনেক ধুলাবালি। ওইটা আমার কোম্পানিতে যারা আছে তারা বলতে পারবে যে আমি যে আজকে এই জায়গায় হিস্টোরিটা বলতেছি, তারা এই হিস্টোরিটা দেখলে অবশ্যই বলবে যে আমি কি পরিশ্রম করছি শুধুমাত্র আমার ওই কোম্পানির ক্যাম্পে বলতে পারবে। এমনকি আমার কোম্পানির ক্যাম্পে যে সমস্ত লেবার আছে তারা সবাই বলতে পারবে যে আমি মানিক, আমি ওই কোম্পানিতে কি পরিশ্রম করছি। আমার ওই কোম্পানিতে যদি কোনো নতুন লেবারও যায় তাদেরকে বলে যে মানিক ভাই কিভাবে এত টাকা কামাইলো, কিভাবে কি করলো, ওনারা এখনো বলে যে মানিক ভাইয়ের মতন পরিশ্রম করতে গেলে তোমার এই পৃথিবীতে 2বার করে জন্ম নেওয়া হল লাগবে, তাও তুমি মানিক ভাইয়ের মতন পারবা না। আমার সবাই ওই কোম্পানির ক্যাম্পে ফোরম্যান লেবাররা যে জিন বইলা রাখতো, যে একটা জিনের পক্ষেও সম্ভব না যে সকাল 6টায় ডিউটিতে আইসা রাইতের 10টায় বাজে যাইয়া তারপর আবার রাইতের 11টা 12টা পর্যন্ত রান্না বান্না কইরা খাইয়া 2টা তারপর আবার পর্যন্ত টিকটক করে। 2টা পর্যন্ত টিকটক করা, বিভিন্ন ভিডিওর মানে প্ল্যানিং করা, এটা কারো পক্ষে সম্ভব না। আমি তো ডিউটিতে যাই অনেক সময় ঝিমাইছি, ঘুমের জন্য আমি কান্না করছি যে আল্লাহ তুমি আমার কি জীবন দিলা। মানে টাকা কামাইতাম ঠিক আছে, কিন্তু ঘুম হচ্ছে এমন একটা জিনিস, একটা মানুষের যদি ঘুম ঠিক মতো না হয় তাহলে কিন্তু তার মানে মেজাজ একটা মেজাজ একটা ভাব খারাপ লাগে। থাকে, শরীর খারাপ থাকে, সবকিছুতেই ডিস্টার্ব। তো তো যাই হোক, আমার কোম্পানির কাছ থেকে পেপার নিয়ে যাওয়ার পরে যে এখানে চিকিৎসা করলো, দেখা গেছে আমার এক হাত দিয়ে সবকিছু করতে হইতো। প্রবাস হইলে এমন একটা জিনিস, আল্লাহর কাছে সবসময় কই আল্লাহ যে প্রবাসে কাউরে তুমি অসুস্থতা দিও না। তো আমার এই হাতটা যাওয়ার পর আমার অনেক কষ্ট হয়েছে, অনেক রান্না বান্না করা, খাওয়া। তখন ওই 1 মাস যদি আমি ম্যাচে খাইছি, কিন্তু এক হাত দা তো আর সবকিছু করা যায় না, অনেক কষ্ট হয়। পর এক পর্যায়ে আমার এই হাতটা সুস্থ হয়ে যায়। তো আমি যেই জায়গায় ইনজুরিতে গেছিলাম, আমার এই হাতটা ওইটা আশকারি ক্যাম্পের ওখানে, ওটা তো সরকারি একটা প্রজেক্ট, ওখানে যেহেতু আমি ইনজুরিতে গেছি, আমাদের বলদিয়ার লেবার যারা আছে তাদেরকে নিষেধ করে দিছে ওই দেশের আশকারি, যে তোদের লেবার এখানে আসার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোদেরকে এখানে কাজ করবার মানে দিব না। মানে আশকারি যেখানে গর্তের ময়লা আবর্জনা ফালাইতেছে ওই জায়গায় আমরা সব লেবারের মানে রড যেগুলা ওইগুলা নেওয়ার জন্য, বিভিন্ন আসবাবপত্র নেওয়ার জন্য সবাই কারাকারি করতাম। তো এক পর্যায়ে আশকারি ওনাদেরকে নিষেধ করে দিছে, তোরা এখানে আর কাজ করতে পারবি না। পরে 1 মাস পর আমি সুস্থ হইলাম। পরে আমি মনে মনে চিন্তা করলাম, আমারে তখন অনেকেই কয় যে তোর লিগে আমাকে এতগুলা মানুষের হক নষ্ট হইলো, আমরা আর কাজে যাইতে পারি না, আমাকে অনেক কাজ করতে দেয় না, ওই জায়গায় মাল টোকানোর জন্য দেয় না। তো এক পর্যায়ে আপনার পুরোটা সুস্থ হয়ে যাওয়ার পর, মানে এখানে যে একটা পিন ছিল এই আঙ্গুলটা সিধা রাখার জন্য, এখন এই পিনটা বাইর করার সময় এখন কোম্পানি বলতেছে যে তোর আর ট্রিটমেন্ট আমরা করাইতে পারবো না, কারণ তোর ট্রিটমেন্ট করাইতে করাইতে অলরেডি 16-17 হাজার রিয়াল আমাদের চলে গেছে। এখন যেটুকুন আছে ওটা নিজের টাকায় তুই করগা, ঠিক করগা। তো এখানে একটা পিন আছে। এখন এই পিনটা বাইর করার জন্য আমি সেম ওই হসপিটালে আরেকদিন গেছি ফোরম্যানের সাথে, ওই ফোরম্যানে নিয়ে গেছে আমার বরিশালের ফোরম্যান। তো এখন এক্সরে করতেছে, এক্সরে করার পর বলতেছে পিনটা বাইর করতে হবে, পিনটা বাইর করতে কত টাকা খরচ হইব। পরে বলতেছে যে 4,000 রিয়াল। আর আমি চিন্তা করতেছি যে শুধু একটা পিন বাই করবো তাই 4,000 রিয়াল। তা আমি বলতেছি যে 4,000 রিয়াল এনে দিব না, 4,000 রিয়াল আমি প্রয়োজনে বাংলাদেশে পাঠাই দিব, তাও আমি এই জায়গাতে পিন বাই করবো না। পরে একদিন কাজের সাইডে গেছি, কাজের সাইডে যাওয়ার পর পরে দেখি পিনের মাথা মানে চামড়ার উপর দেয়া হইয়া রয়েছে। পরে আমি কি করছি, আপনার ওই দেশে আপনার যে বাকালা বলে যেটাকে বলা হয় দোকান, তো বাকালার থেকে আমি একটা কেসি নিচ্ছি, একটা ব্লেড নিচ্ছি, আর একটা খেজুর গাছের কাটা নিচ্ছি, যে আজকে এই পিনটা আমি নিজেই বাই করবো। পরে হালকা করে আপনার মানে কেসি দিয়ে চামড়াটা একটু হালকা করে কাটছি, ব্লেড দিয়ে একটু নাড়াচাড়া দিছি, পরে খেজুরের কাটা দিয়া হালকা একটু নাড়াচাড়া দিয়া পরে টান্দা বাই গিরালাইছি। পরে গেছি এই জন্যই কি আমার 4,000 রিয়াল দিতে হইব। এখানে কিন্তু আবার আঙ্গুলের ভিতরে সিলাই ছিল, মানে ওই পিনটা কিন্তু আটকাই দিছে সিলাইয়ের মাধ্যমে আঙ্গুলের ভিতরে হাড়ের সাথে। তা আমি ওই আপনার হালকা একটু বাইর করে পরে পিনটা ঠান্ডা বাইরে লাইছি।
পরে গেলাম যাই আমার 4,000 রিয়াল সেভ হইলো। তারপরে হাতে কোনো প্রবলেম হয় নাই? না, হাতে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই। কারণ ভিতরে যদি আপনার প্রবলেম তো হতে পারতো। মূল কথা হচ্ছে যে সে রিস্কটা নিয়েছে। এই 4,000 টাকা, 4,000 রিয়াল দেশে পাঠাবে, তবুও হাতের এই জায়গাটায় সে খরচ করবে না। অসংখ্য প্রবাসীদের জীবনের গল্প এগুলা। অসংখ্য প্রবাসীদের। আমরা চেষ্টা করছি বিকাশের সহায়তায় এই অনুষ্ঠানটা নির্মাণ করার জন্য প্রবাসীর অন্তরের কথা, এবং আমরা চেষ্টা করছি বাংলাদেশের আনাচে কানাচে সহ এই মানুষদের গল্পগুলো পৌঁছে দেয়া, যে কি পরিমাণ স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের রেমিটেন্স খাতে প্রতি বছর, প্রতি মাসে শত শত কোটি কোটি টাকা রেমিটেন্স জমা হয়, এবং বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডের মূল সোপানই হচ্ছে এই রেমিটেন্স। এখানে একজন মানিকের গল্প উঠে আসছে, একজন মানিক মতান্তরে হাজার লক্ষ মানিকের গল্প, আরো অনেক গল্পই আসবে ভবিষ্যতে। জি। তো যাই হোক পিনটা বাইর করার পরে আমার অনেকেই বলছিল তোর জন্য আমার ওখানে তোর জন্য আমাদের কাজের সমস্যা হইলো, এখন আর আমাদেরকে যাইতে দে না। পরে আমি চিন্তা করলাম যেহেতু আমার জন্য সমস্যা হয়েছে তাহলে আমি কাজটা আমি আবার নিজেই যাই শুরু করব। পরে আমি একদিন আপনার ওই প্রজেক্টে গেলাম। পরে ওই প্রজেক্টে যারা যারা কাজ করতো তারা বলতো কিরে তুই সুস্থ হয়েছিস, কই হ সুস্থ হয়েছি। পরে আমি আবার ওই জায়গায় যাই মালটুকানো শুরু করলাম। পরে আমার দেখা দেখি আবার সব লেবার যায় মালটুকানি শুরু করলো। পরে এইভাবে কাজ করতেছি, কাজ করতে 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 আপনার 2021 সালের দিকে মোটামুটি অনলাইনে একটা ভালো একটা পরিস্থিতি এসে বললো। মানে তখনও কিন্তু আমি টিকটক ছাড়ি নাই। তো এক পর্যায়ে 2021 সালে আইসা ফেসবুক পেজ খুললাম। পরে আর্নিং শুরু 2021 সাল থেকে। হ্যাঁ, তো তারপরে আপনি এসেছেন টিকটক, টিকটক থেকে আপনি আসলেন ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ। পরে আমার বন্ধু বলতেছে যে বন্ধু তোর তো ইয়া দেখলাম তো তো বাংলাদেশ টিকটকে দিয়ে পুরা ভাইরাল, তোর ভিডিও না দুর্দান্ত চলতেছে, তাহলে তুই এক কাজ কর ইউটিউবে ভিডিও শুরু কর। আমাকে ধর বেটা ইউটিউবে ভিডিও আমার এগুলা দেখবো মানুষ, কয় তুই যা পারস চাল চলন যা আছে সবকিছুই তুই তুলা ধর, এইগুলোই মানুষ দেখবো। আমি কই না এগুলো দেখবো না। কয় আরে বেটা তুই কর যা দেয় এটা আমি দেখবো। আচ্ছা, পরে তখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 7,000। কি করতেন? এই যে এগুলোই ভিডিও করতেন? হ্যাঁ এগুলাই মানে যে গান টান, টিকটকের ভিডিও নিয়ে লিপসিং টিসিং এগুলো করেন? এগুলাই নিয়ে ছাইরা দিতাম। তখন পর্যন্ত আপনার রিয়েল লাইফ নিয়ে আপনি দেখান নাই বোধহয়, আপনি যে পাথর টানতেছেন এগুলো করতেছেন, তখন এগুলো দেখান নাই। আপনার একটা ভিডিও ছিল এরকম যে আপনি কোন একটা ডোবা থেকে 2টা মাছ মারছেন, আমি যদি ভুল না বলে থাকি। মাছ মেরে নিয়ে আপনি বলতেছেন যে আজকে এটা ভাজি করে খাবো বা এরকম কোনো কিছু। হ্যাঁ, আমার কাছে এটা দেখে মনে হচ্ছে যে এটা কি শুধুমাত্র উনি মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য এটা করতেছে? আসলেই কি বিদেশের জীবন এরকম? এই প্রশ্নগুলো আমার ছিল। তো এখন আমি রাইট নাও আপনার গল্প শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওকে ফাইন, দিস ইজ দ্য রিয়েল লাইফ। হয়েছে কি আপনার যে বিষয়টা বললেন, সৌদি আরবে কিন্তু লালের মতন একটা সিস্টেম আছে। আচ্ছা, লালার মতন, ওই লালার মধ্যে আপনার তেলাপিয়ার মতন, তেলাপিয়াই ধরা চলে আর কি, তেলাপিয়ার মতন বিভিন্ন ধরনের মাছ যাওয়া আসা করে। ওই দিক থেকে কিন্তু সৌদিরা পর্যন্ত মাছ মাইরা খায়, অনেক বাঙালিরাও খায়। আচ্ছা। তো কাজে আমি ওখান থেকে একটা মাছ মানে উঠাইছিলাম। মাছ উঠাই বলতেছি যে মাছটা যদিও মরা ছিল, ওইটা আপনার ফেসবুক পেজে ছাড়া হয়েছিল তখন 20 মিলিয়ন না 21 মিলিয়ন। ওই সময় ফেসবুকের ভিডিও রিচ অনেক ভালো ছিল, এখন এইরকম চিন্তা করাই যায় না। যাই হোক, হ্যাঁ, তো আপনার কি হলো মানে আপনি যেটা বলতেছিলেন যে ইউটিউবে তখন 7,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ তখন ইউটিউবে 7,000 সাবস্ক্রাইবার, তখন বলতেছে তুই চলাফেরা বিভিন্ন কিছু তুইলা ধর, এইগুলোই মানুষ দেখবো। তোর লাইফে যেটা ঘটতেছে সৌদি আরবে কিন্তু এগুলোই তুলে ধর, সৌদি আরবে বিভিন্ন জায়গায় যাইতেছস অথবা কাজের সাইডে তুই কি করতেছস এইগুলোই তুলে ধর, এগুলোই মানুষ দেখবো। পরে আমি তাই শুরু করলাম যে না, মানুষ তো তাই দেখে। মানে আমার লাইফস্টাইলে আমি কিন্তু যা দেখেছি এগুলো সব বাস্তব। এগুলো হয়তো অনেকেই বলে যে তুই মানুষের সিম্পিতি নিয়ে খেলছস, মানুষের ইমোশন নিয়ে খেলছস। হ্যাঁ, এটা আসলে এটা যারা ভাবে তারা সম্পূর্ণ ভুল। হয়তো আপনার শোতে আজকে এই বিষয়টা ক্লিয়ার করতেছি যে আসলে এগুলো আমার ভুল ছিল না। আমার সৌদি আরব লাইফে এত খারাপ সময়ও গেছে, মানে কাজের সাইডে এত, মানে আমি যে কাজগুলো দেখেছি এগুলো 100% সত্য। এটা আমার কোম্পানিতে যারা থাকে, আমার ফোরম্যান যারা আছে তারা বলতে পারবে যে আমি বাস্তবে যেগুলো তুলে ধরছি এগুলো সব কি বাস্তব। কি করতেন আপনি কন্টেন্ট? আমি আপনার ওই দেখা গেছে যে কোনো একটা কাজ করতেছি, কোনো কিছু একটা পাইতেছি, ওই যে বলদের কাজ করতে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ডট করে টিভি ফ্রিজ পাইলে একটা ফ্রিজ পাইলাম, ওইটাই মানুষের তুলে দেখাইলাম যে আজকে একটা ফ্রিজ পাইলাম, এটা বিক্রি করবো। হ্যাঁ এটা বিক্রি করবো। অথবা আজকে মানে একটা মাজরার মধ্যে গেলাম, মাজরা মানে ওই যে আপনার যেগুলো আপনার পুরাতন হয়ে গেছে সৌদিরা ভাঙ্গা চুরা থুয়ে গেছে গা, ওই জায়গায় দেখা গেছে যে বিভিন্ন পিলার মিলার। আপনার ভিডিওতে যেটা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, মজার বিষয় হচ্ছে যে আপনি যেগুলো স্ক্র্যাপ গুলো যখন কালেক্ট করছেন, আশেপাশে কোনো লোকজন নাই, বিরান মরুভূমি। আসলে কি এরকম ফাঁকা? হ্যাঁ এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, অনেক আছে, আচ্ছা, অনেক ফাঁকা আছে। আপনার আমাদের দামামের এই দিক দিয়ে মরুভূমিটা খুবই কম, কিন্তু আমার এখানে দেখা গেছে যে এরকম একটা এরিয়ার মধ্যে আছি যে মোটামুটি আমি ভালোই দূরের মধ্যে কাজ করতেছি। আচ্ছা, যে আহামরি দূর তা না, কিন্তু
আপনার হয়তো মোটামুটি কোনো ভালোই একটা আর কি। পরিত্যক্ত বাড়ি, হ্যাঁ হ্যাঁ দেখা গেল বাড়িতে লোকজন থাকে না, এরকম এরকম অনেক জায়গায় আমি দেখেছি। যাই হোক, দেখাতেন এগুলো ভিডিওতে। হ্যাঁ, এগুলা ভিডিওতে দেখাইতাম। আমার লাইফে যেগুলা করছে আমি এগুলাই তুলে ধরছি। হয়তো এগুলা নিয়ে অনেকেই অনেক ট্রল ট্রল করছে করছে, যে হ্যাঁ। তুই মানুষের ইমোশন নিয়ে খেলছস। আসলেই ভাই, আমি মানুষের ইমোশন নিয়ে খেলি নাই। এটা আমার লাইফে এটা ঘইটা গেছে, যে ইয়াটা ঘইটা গেছে আমি এটাই দেখেছি। অনেকে বলে যে তুই প্রবাসীর মান সম্মান নষ্ট করছস। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলে। তাদেরকে একটা কথা বলতে চাই, ভাই দেখেন, প্রবাস হলো এমন একটা জিনিস যে প্রবাসে অনেকে পায়ের উপর পা তুলে খায়, অনেকে গাদার মতন খাইটাও জীবনে কোনো কিছু করতে পারে না। তখন আপনি আপনার পায়ের উপর পা তুলে খাইতেছেন। আমি আমি যে ভিডিওটাই করি না কেন, আপনার মান সম্মান কেন নষ্ট হবে? আমি কিভাবে আপনার মান সম্মান নষ্ট করবো? হুম। আপনি রাজার হালেই চলতেছেন। তাহলে বাংলাদেশে যারা ভিক্ষা করে খাইতেছে তারা কি বড় লোকের কোনো ক্ষতি করতেছে? তাদের কারণে কি বড় লোকের কোনো ক্ষতি হইতেছে ওই ভিক্ষুকের জন্য? তাহলে আমি ওই দেশে কষ্টের কাজ করতেছি, আমার লাইফে কষ্টের কাজ আমার জীবনে দেখা দিছে, আমি ওইগুলোই তুলে ধরছি। এতে তো আপনার কোনো সমস্যা না, আপনার কোনো চিন্তা হয় না কখনো যে মানিক, আপনি নিজে আপনার ব্যক্তিগত ওখানে যে জীবনটা, যে সেটা কথা আমরা আমাদের যেখানে যেটা বলি যে ভাঙাড়ি টোকাই যেগুলো বলি বাংলাদেশে। সো এই ধরনের একটা জীবন যেটা আপনি তুলে ধরতেছেন, হয়তো এটার বিনিময়ে আপনার পয়সা আসবে, বা আপনি পয়সার কথাও চিন্তা করেন। প্রথম দিকে হয়তো এটা চিন্তা করেছেন যেখান থেকে আমি পয়সা নিয়ে আসবো। ঠিক আছে, পয়সার কথা চিন্তা করাটা অন্যায় কোনো কিছু না। এটা এটা খুবই লিগ্যাল ওয়েতে চিন্তা। কিন্তু মান সম্মান তো আমাদের দেশে একটা বড় একটা ফ্যাক্ট, সামাজিকতার জায়গা থেকে। এই জায়গাটায় আপনার কি প্রশ্নের, মানে আপনার উত্তরটা কি আসলে? আপনার আমার কখনো মনে চিন্তা হয় হয়নি যে এটা দিয়ে আপনাকে ট্রল করবে, এটা দিয়ে তুই কেমনে পয়সা কামাইছস, এগুলা না, এটার মধ্যে ভালো দিক খারাপ দিক দোনোটাই আছে। আসলেই এইটার জন্য যে সবাই আমারে খারাপ ভাবছে তা কিন্তু নয়। আমারে কিন্তু অনেকেই বলে যে মানিক ভাই আপনি যেটা তুলছেন এটা প্রবাসীদের বাস্তব জীবন আপনি তুলে ধরছেন। এতে প্রবাসীদের মান সম্মান আমার মনে হয় না যে আমার জন্য প্রবাসীদের মান সম্মান নষ্ট হয়েছে। আপনার নিজেরটা মনে যাচ্ছে যে আপনি যখন শহরে গ্রামে আসলেন নিজের পরিবারের কাছে, তারা কিভাবে দেখবে আপনাকে, মানে কিভাবে পয়সা রোজগার করছে? এগুলো নিয়ে আপনার উত্তর কি আসলে? তারা কিভাবে দেখবে? আসলে আমি কাজের পাশাপাশি অনলাইন থেকেও আর্নিং করতাম। হুম। আমি তো মোটামুটি ভালোই। মানে আপনার নিজের মান সম্মানে কখনো ইয়ে হয়নি আপনার কাছে? আমার মনে হয় না যে এর জন্য মানে আপনি সৎ পথে পয়সা রোজগার করছেন। আমার সৎ নিয়ত যেটা, আমার তো এরকম আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই। তো সেটাই। আমি রাইট, চুরি করে খাইছি, ডাকাতি করে খাইছি, আমি কাজ করে খাইছি, কাজ দেখাইছি, অনলাইনে তুলে ধরছি, ব্যাস এইটাই। রাইট, এখন রাইট, আপনি যেভাবে নেন আরকি। রাইট। আপনার মন যেভাবে নেয় ওইভাবেই। আর আমার মন, আমি মনে করি আমার দিক থেকে আমি 100% পারফেক্ট। ওকে, ফাইন। সো যেটা হলো, আপনি ২০২১ সালে ফেসবুকের কথা বলছিলেন, ইউটিউবের কথা বলতেছিলেন। হ্যাঁ, ওইখানকার হ্যাঁ। আয়ের জায়গায় আসতে চাই। জি। তখন ২০২১ সাল থেকে আমার আর্নিং শুরু। কত সাবস্ক্রাইবার আপনার এখন? ওটা 1.42। 1.42 অনেক। মানিক মিয়া অফিসিয়াল না? হ্যাঁ। মানিক মিয়া অফিসিয়াল। হ্যাঁ, বলেন। তো যাই হোক ২০২১ সাল থেকে মোটামুটি আর্নিং শুরু করলাম হুম। অনলাইন থেকে। তখন আমার বন্ধু আমার মানে পেজ, ইউটিউব সবকিছু দেখশন করা শুরু করলো। তখন বললো যে, "আমার তো একার পক্ষে সম্ভব না। হুম। তাহলে আমার একটা ছোট ভাই আছে, তাইলে ওরেও আমাদের সাথে নেই।" ওর নাম হচ্ছে আলামিন রাজু। হুম। ওর বাসাও আমাদের বাড়ির পাশাপাশি। এই সৌদি আরব থেকে যত টাকা ইনকাম করি দেখা গেছে যে অনলাইন থেকেও তো তার থেকে কোনো অংশে কম আসে না। হুম। মোটামুটি আমি সৌদি আরব থাকার পর ঘরবাড়ি কিন্তু সবকিছু সেটেল কইরা ফেলাইছি। এই বাড়িতে ঘরবাড়ি হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো আমি তখন ভাবলাম যে আমি যেহেতু আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি, টাকা পয়সা মোটামুটি কামাইয়া ঘরবাড়ি সবকিছু কমপ্লিট করছি, তাহলে এখন একটা ছুটিতে যাই। কতটুকু জায়গার উপরে ঘর করলেন? 18%। ২ শতক থেকে 18%। হ্যাঁ, এটা কি বিল্ডিং করলেন আপনারা? বিল্ডিং দিতে চাই। আপনার বাড়িটাও দেখিয়েছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিল্ডিং দিতে চাইছিলাম, কিন্তু আমার বাপ মা বলে যে না, বিল্ডিং এ থাকার দরকার নাই, আমরা টিনের ঘরই দিব। আমার বাড়ি দেখছেন কিনা জানি না। দেখেছি আমি। তো ওইরকম ভাবে আমার বাপ এই একটা সিস্টেম করলো যে সুন্দর। এইভাবে সুন্দর। করি। টিনের ঘর থাকলেও দেখতে সুন্দর দেখা যাইব। ও। তো তখন ফার্স্ট টাইম আমি একবারে আসার নিয়ত, যে একবারই যামগা, যেহেতু ইনকাম সোর্স সৌদি আরবে কইমা গেছে, না আসাটাই তখন কি আপনি ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করতেছেন? হ্যাঁ, কত করে ইনকাম করছেন প্রতি মাসে আনুমানিক? এই ধরেন ২ 2-2.5 লাখ। ২ থেকে তখন হচ্ছে আপনার ২ থেকে ৩ এর ভিতরে। প্রতি মাসে? হ্যাঁ। আর এখন এই রেশিও যদি বলি? এখনকার বিষয়টা হয়তো সিক্রেটই রাখি। তখন ২ থেকে ৩ আসলেও আমি কিন্তু তখনও এতটা পাকাপোক্ত না। হুম। মানে টাকা কিভাবে কন্টেন্ট, এই টাকাগুলো কি আপনার অ্যাকাউন্টে আসতো নাকি অন্য কারো এটা কাছে? আমার বন্ধুর অ্যাকাউন্টে আসতো। ওরা টাকা উঠাইয়া আমার বাড়িতে দিয়ে আসতো। আচ্ছা। তো এখনো আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু এখনকার বিষয়টা একটু সিক্রেট। ওকে, থাকুক, সিক্রেটই থাকুক। হ্যাঁ। তো আপনি চিন্তা করলেন ২০২৩ এ একবারে পাকাপোক্ত হয়ে দেশে চলে আসবো। দেশে ছিলাম, কিন্তু আপনার পরে ভাবলাম যে না, ছুটিতে যাই।
আমার মা বলতেছে যে একবার আসার দরকার নাই, তখন আমার ঘরবাড়ি সব কমপ্লিট। তাই আমি বলতেছে যে ঘরবাড়ি যেহেতু করছস তাহলে ছুটিতে আয়। পরে ছুটিতে গেলাম। পরে যাই হোক প্রথম পর্যায়ে আসলাম, তখন একটা তুলপাড় তৈরি হইলো। তোলপাড় বলতে? একটা ট্রেন্ডিং মানে বিদেশ থাকা অবস্থায় ভিডিও তৈরি করছি, সবাই একটা দেখার আগ্রহ যে ও আপনার বাড়িতে, হ্যাঁ, প্রতিদিনই লোকজন যাইতো আপনাকে দেখতে। এত পরিমাণে লোক যাইতে আমার মানে মনে করেন যে যে কয় মাস ছিলাম আমার চোখ একদম হারাম হয়ে গেছিল। আহ। পর্যায়ে আমি পালাইয়া টাঙ্গাইল আপনার বাসার মধ্যে থাকতাম। মানে তারা এটা বোঝার চেষ্টা করতো না যে একটা মানুষ এত বছর পর বাংলাদেশে আসছে, একটু ঘুম টুম দরকার, হ্যাঁ রেস্ট দরকার। ঘুমের দরকার আছে, কিন্তু তারা এটা কোনো সময় বোঝার চেষ্টা করতো না। তারপর আমার ঘুম মানে হারাম হয়ে গেছিল, মানে আমি পাগল পাড়ার মতন হয়ে গেছিলাম যে না এইভাবে তো আর টিকা যাইবো না। আমি তো বুঝি যে মানুষ ভালোবাসার জন্য আসে, হ্যাঁ, কিন্তু আমি তো আর পারতেছি না, মানে আমার ঘুমের জন্য, ঘুমের অভাবে আমি ঠিক থাকতে পারতেছি না। পরে এক পর্যায়ে আমি টাঙ্গাইল চলে যাই। টাঙ্গাইল ওখানে এই যে আমার ছোট ভাইয়ের বাসায় ওখানে থাকলাম। আমি যেখানে বিয়ে করছি ওদের বাসা হচ্ছে ময়মনসিংহ। হুম। পরে ওখানে যে গেলাম, ওর বাবার সাথে দেখা করলাম। পরে বললো যে আমরা বিষয়টা বললাম যে আমি তো আপনার মেয়ের সাথে এরকম একটা সম্পর্ক, আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই। হুম। পরে বললো যে আচ্ছা সমস্যা নাই, তুমি এক কাজ করো, তুমি এখন আপাতত তোমাদের বাসায় যাও, আমরা একদিন আসবো তোমাদের বাসায়। পরে বললাম যে আপনার মেয়েকেও সাথে নিয়ে আসবে। পরে ওরাও সাথে নিয়ে আসছে, নিয়ে আসার পর এই প্রথম দেখলো ও বাড়ি, এর আগে দেখে নাই? না, পরে এক পর্যায়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর আলাপ আলোচনা হওয়ার পর আমার স্বপ্ন আবার ছিল যে আমি কিন্তু মোটামুটি সাকসেসফুল আলহামদুলিল্লাহ, মানে অনলাইন থেকে ইনকাম আসার পাশাপাশি সৌদি আরব থেকে টাকা কামানোর পাশাপাশি মোটামুটি আলহামদুলিল্লাহ চলে ভালোই। তো আমারও আবার স্বপ্ন যে বিয়ে যেহেতু করবো তাহলে হেলিকপ্টার দিয়েই করবো। আমার বাবারও স্বপ্ন যে যেহেতু পোলায় বিয়ে করবো তাহলে হেলিকপ্টার দিয়ে বিয়ে করাই। পরে যাই হোক হেলিকপ্টার ভাড়া করলাম, অনেক দৌড়াদৌড়ির পর অনেক কিছু ম্যানেজ ট্যানেজ করতে হয়। গ্রাম পর্যায়ে নিতে গেলে বিয়ে শাদীর বিষয় নিতে, বিয়ে শাদীর সময় হেলিকপ্টার নিতে গেলে মাঠ পারমিশন, ডিসি অফিস থেকে পারমিশন, এগুলো দৌড়াদৌড়ি করার পর এক পর্যায়ে পরে আপনার হেলিকপ্টার ভাড়া করলাম। হেলিকপ্টার ভাড়া করার পর হেলিকপ্টার দিয়ে বউ উঠাইলাম। এটাও ভাইরাল। হ্যাঁ, যে আহ, মা বাবা সবাই খুশি। তো এখন সংসার করতেছেন? এখন সংসার করতে বিয়ে কতদিন হলো আপনার? বিয়ে আপনার 2023-এর আগস্টে করছি সম্ভবত। আচ্ছা, এত তাড়াতাড়ি ডেট ভুলে গেলে তো সমস্যা, বাড়িতে গিয়ে প্রবলেম হবে। 10 আগস্ট 10 আগস্ট করছি, 10 আগস্ট। আমার মা বাবার দোয়ার কারণে, এমনকি আমি পরিশ্রম করছি বলে হয়তো এত দূর আসতে পারছি। কারণ আমি যে ঘরবাড়ি করা, তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মে একটা পরিচিতি লাভ করা, এগুলো তো সবকিছু আমার চিন্তা ভাবনার বাহিরে ছিল। কারণ আমি আগে এমন একটা মানুষ ছিলাম যে মেয়েদের সামনে যাইতে আমার সব, মানে আমাদের মেয়েদের সামনেও যাইতে আমার শরম করতো। 10 জন মানুষের সামনে কথা বলতে পারতাম না। আমার মা বাবা সবসময় আমার নিয়ে খুশি। তাদের স্বপ্ন ছিল একটা বাড়িঘর, বাড়িঘর করছি। আমি তাদেরকে বলেও দিছি যে আমি তোমার স্বপ্ন পূরণ করবই, যেভাবে নিজের রক্ত দিয়ে হইলো। আলহামদুলিল্লাহ, মা বাবার স্বপ্ন যদি পূরণ করতে পারি পৃথিবীতে আর কি আছে, কি লাগে? কি লাগে? কিছুই না। বাবা কই এখন? বাবা এখন দেশেই আছে। এখন উনি তো আর চান না। না না না, উনি এখনো বাড়িতেই থাকে, ওনার চলার জন্য খরচের টাকা পয়সা দিই। সেটা আপনারা দিয়ে দেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার মা বলছে যে যেহেতু আরেকটা দেশের জন্য বইসা রয়েছি, যে বলছে হ্যাঁ হবো ইনশাল্লাহ। আপনার মতো জায়গা থেকে সফল হতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আমরা তো অনেক সময় অনেক মানুষ আছি যে বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু ওই স্বপ্নের জন্য পরিশ্রম জিনিসটা আমরা করতে চাই না। দেখা গেছে যে 100%-এর মধ্যে 30% যাই আমরা অফলাইনে জায়গা, আমার পক্ষে সম্ভব না। মানুষের পক্ষে সবকিছুই সম্ভব। একটা মানুষ যদি পারে সে সবকিছুই পারবে। আমি বললাম না যে আমরা তো এমনও দিন গেছে যে আমরা এক বেলা খাইলে 2 বেলা খাইবারই পারি না। আমি আমার অতীত কখনো আমি লুকাই না, আমি মৃত্যুর আগ পর্যন্ত কখনো লুকামো না। আল্লাহ তাআলা যদি আমার কোটিপতিও বানায়, শিল্পপতিও বানায়, আমি কখনো আমার এই অতীত আমি বলতে পারবো না। তো কাজে একটা মানুষ যদি আপনার টার্গেট নেয়, যে একটা স্বপ্ন দেখে যে আমার এই স্বপ্নটা আমার পূরণ করতেই হবে, যে আমার জীবনে কোটিপতি হতেই হবে, তো সে যদি ওই লাইনে যদি হাঁটা শুরু করে, সেখান থেকে যেখানে 100% চাইছে ওখানে সে 100% না পায়, সে তো 50% পাবে। তো জীবনে যে কোনো কিছু একটা সাকসেসফুল করতে গেলে কারো কথায় কান দেওয়া যাবে না, যে যাই বলুক ওইগুলা বাদ দিয়ে নিজের পথ নিজেরই হাইটা দেখতে হইব, আর নিজের লাইনে নিজেরই চলতে হইব, কঠোর পরিশ্রম করতে হইব, ব্যাস এইটাই। পরিশ্রমী হতে হবে। অসম্ভব সুন্দর একটা এপিসোড, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ধন্যবাদ জানাই বিকাশকে আমাদের অনুষ্ঠানটি পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের এই যে প্রবাসীর অন্তরের কথা,
বিকাশ প্রেজেন্স প্রবাসীর অন্তরের কথা, এটার প্রথম এপিসোড আপনারা দেখলেন। এটা নিয়মিত আসতে থাকবে ইনশাল্লাহ। এবং মানিক ভাইকে ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানে তিনি সময় দিয়েছেন। আমরা বিশ্বাস করি মানিক ভাইকে দিয়ে শুরু হলো অসংখ্য মানিক, অসংখ্য রত্ন, যারা বাংলাদেশ থেকে গিয়ে নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা বিদেশের মাটিতে দিয়ে বাংলাদেশের জন্য যারা রেমিটেন্স নিয়ে আসছেন, নিজের পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন, তারা দেশের মঙ্গল করছেন, সেই সব মানিক বা রত্নদের গল্প আমাদের এই অনুষ্ঠানে উঠে আসবে। যদি আপনি তাদের মধ্যে একজন হন, আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। ভিডিওর কোনাতে মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে। এছাড়া চাইলে আপনি